সকলকে নমস্কার। মুভমেন্ট এগেইনস্ট ডাউরি কর্তৃক আয়োজিত আজকের বিশেষ লাইভ টক শোতে আপনাদের সকলকে স্বাগত। আমি হিয়া বর্মন, যুক্ত আছি গোপালগঞ্জ থেকে। স্বপ্ন নিয়ে জন্ম নেয় প্রতিটি মেয়ে, আকাশ ছোঁয়ার সাহস থাকে তার মাঝে, কিন্তু এক অদৃশ্য প্রধার শিকলে তার সেই স্বপ্নগুলো থেমে যায়, যার নাম যৌতুক। আজ আমরা কথা বলবো মানবতার সবচেয়ে পবিত্র পেশা চিকিৎসকদের চোখে এই অন্যায় প্রথার বাস্তবতা এবং নারী স্বাস্থ্য সচেতনতার গুরুত্বপূর্ণ দিক নিয়ে। আমাদের অতিথি হিসেবে আছেন অপু দেবনাথ দাদা, অধ্যয়ন করছেন শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে ঢাকা, এবং অদ্বৈত দাদা অধ্যয়ন করছেন। স্বাগতম, আপনাদের স্বাগতম দাদা। নমস্কার দাদা। নমস্কার, তোমাকে ধন্যবাদ। আমি অধ্যয়ন করছি হচ্ছে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজে। প্রথমে অপু দেবনাথ দাদার কাছে আমাদের আজকের প্রশ্ন রাখছি। আমরা জানি ডাক্তার একটি মানবিক পেশা, তবুও আমরা আমাদের সমাজে ডাক্তারকে যৌতুক নিতে দেখি। এই পেশাগত নৈতিকতার সাথে যা একেবারে সাংঘর্ষিক। আপনার চোখে যৌতুক আসলে কতটা এক্ষেত্রে অনৈতিক তা বলুন। নমস্কার সবাইকে। আজকে আমাকে শোনা যাচ্ছে? হ্যাঁ। নমস্কার সবাইকে। আমাদের যে আজকের বিষয় যৌতুক। যৌতুক আমাদের ডাক্তারদের প্রেক্ষাপট থেকে চিন্তা করলে আপনি যে পেশাতেই চিন্তা করেন, যৌতুক আসলে একটা একটা ব্যাধি। তো এটাকে ভ্যালিডিটি বা ভ্যালিড করার মতো কোনো দিক আসলে নাই। সেটা ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক বা যে কোনো পেশারই হোক না কেন। তারপরও আমরা যারা ডাক্তার বা লিডিং পর্যায়ে আছি, বা আমাদেরকে যারা মানুষ একটু প্রথম শ্রেণীর নাগরিক হিসেবে বিবেচনা করে, তো সেদিক থেকে আসলে এই যে যৌতুকের মতো একটা হীন কাজ করার যে আমাদের প্রচেষ্টা বা আমরা যে করি, এটা আসলে আমাদের জন্য খুবই লজ্জাজনক ব্যাপার। কিন্তু যতই কিনা লজ্জাজনক হোক বা যতই কিনা হীনকর একটা ব্যাপার হোক, আমরা ডাক্তাররা কিন্তু যৌতুক নেওয়া থেকে খুব একটা পিছায় নাই আসলে। কারণ আপনারা যদি দেখবেন যে ডাক্তারদের এই যৌতুকের যে নেওয়ার যে প্রবণতা বা যে হার, সেটা আসলে দেখা গেছে যে অন্যান্য যে কোনো পেশার থেকে কোনো অংশেই কম নয়, বরঞ্চ আরো বেশি। কারণ দেখা যাচ্ছে যে একটা এমবিবিএস ডাক্তার বা তার পোস্ট গ্রাজুয়েশন হলে সে মানে মডিফাই করে অনেকটা এরকম যে খুশি করে দেয়, খুশি করে দিয়েছে, সেদিক থেকে তারা আরো দেখা যাচ্ছে যে একটা হিউজ অ্যামাউন্ট হ্যাঁ নিচ্ছে, যেটা আসলে আমাদের পেশাগত দিক থেকে হোক বা যে কোনো দিক থেকেই হোক, এটা আসলে কোনোভাবে কাম্য নয় আসলে। ধন্যবাদ দাদা, আপনার মূল্যবান মন্তব্য আমাদের সামনে তুলে ধরার জন্য। এবার অদ্বৈত দাদার কাছে প্রশ্ন রাখছি। যৌতুক বিরোধী আইন থাকা সত্ত্বেও আমরা আমাদের শিক্ষিত পরিবার কেন এখনো এই প্রথা অনুসরণ করে? ধন্যবাদ ইয়া তোমাকে। অ্যাকচুয়ালি যৌতুক প্রথাটাকে আমরা যদি পুরোপুরি নির্মূল করতে চাই, তাহলে এর একটা বড় হাতিয়ার হতে পারে কিন্তু আইন। আইনের মাধ্যমে আমরা যৌতুককে সমাজ থেকে নির্মূল করতে পারি। বাট বাস্তবতা হলো যে আমাদের দেশে, শুধু আমাদের দেশে না, পৃথিবীর প্রায় যেসব দেশে যৌতুক প্রথা প্রচলিত, সব দেশেই কিন্তু আইন রয়েছে। বাট তারপরেও সমস্যাটা হচ্ছে মানুষ আইনের তোয়াক্কা না করেই যৌতুক প্রথাটাকে এখন চালিয়ে যাচ্ছে। এর কয়েকটি কারণ আছে। কারণগুলোর মধ্যে আমরা যদি দেখি, তাহলে দেখবো যে লোভ এবং আর্থিক স্বার্থ এখানে একটা জড়িত। যেমন ধরুন, কিছুক্ষণ আগে যে কোশ্চেনটা করলাম অপুকে,
যে আমাদের ডক্টরদের মধ্যেও কিন্তু অনেকেই এই যৌতুক প্রথাটাকে এখনো বের হয়ে আসতে পারতেছে না এটা থেকে, হ্যাঁ? কারণটা হচ্ছে ধরেন লোভ এক ধরনের। মানুষের কাছ থেকে আমি আ কন্যার বাবার কাছ থেকে বা ফ্যামিলির কাছ থেকে আমি একটা মোটা অঙ্কের টাকা পাচ্ছি। সো সেটা যদি খালি এমনি চলে আসে তাহলে তো দেখা যাচ্ছে যে যৌতুকটা পাচ্ছে, যে টাকা পয়সাটা পাচ্ছে তার জন্য একটা ভালো হচ্ছে। সো এটা একটা আ লোভ হতে পারে। আবার ধরেন আ আর্থিক স্বার্থ থাকতে পারে। যেমন আমার আছেই টাকা পয়সা আমি আরো চাই। এই ধরনের স্বার্থ থাকতে পারে। আবার ধরেন আ অনেক ধরনের প্রভাবক আসলে এখানে আ কাজ করতেছে। তো এর মধ্যে গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো আমাদের চোখের সামনে আসে তা হলো শুধুমাত্র পাত্রপক্ষ থেকে যে যৌতুক চাওয়া হচ্ছে তা কিন্তু না। অনেক সময় দেখা যায় আমরা আমাদের সমাজের মধ্যে একটা অসুস্থ প্রতিযোগিতা দেখতে পাই। কে কত ভালো ছেলে খুঁজে পায় তার মেয়ের জন্য। আমি এমনও দেখেছি যে অনেক সময় আ মেয়ের পরিবার থেকেই এই ধরনের এক ধরনের প্রত্যক্ষ লোভ দেখানো হয় বা টোপ গেলানো হয় যে আমার ২ টো মেয়ে আছে বা ১ টি মেয়ে আছে। এখন সেই পাত্রটাকে নিতে গেলে বাংলাদেশে বা যেখানেই সে পাত্র খুঁজতে যাক না কেন, কোন ছেলের সাথে যেখানেই বিয়ে দিতে যাক, তাদের সবসময় টার্গেট থাকে তার ছেলেটি বা মেয়েটি যেন সবথেকে ভালো অ্যা ছেলেটির কাছেই যেতে পারে। মানে সবথেকে ভালো ছেলেটির ঘরেই যেন বিয়ে হয়। তো এই কারণে একটা অসুস্থ মন মানসিকতা, একটা অসুস্থ প্রতিযোগিতা গড়ে ওঠে। যার কারণে কি হয় অনেক সময় ফ্যামিলির পক্ষ থেকেই লোভ দেখানো হয় যে, "ঠিক আছে আমার এই মেয়েটাকে আমি বিয়ে দেব অমুক ছেলের সাথে। তাকে বলে দিয়েন যে এতগুলো টাকা কিন্তু আমি দিতে পারব।" যেমন আমি আমার বাস্তব জীবনের অভিজ্ঞতা থেকে বলি। আ বা ঢাকাতেই আমাকে একজন বলেছিলেন যে, "ভাই আপনি হচ্ছে আমার মেয়ের জন্য একটা ছেলে খুঁজে দিয়েন তো। আমার কিন্তু ধানমন্ডিতে ফ্ল্যাট আছে। তার হচ্ছে একটাই মেয়ে। তার হচ্ছে ধানমন্ডিতে ফ্ল্যাট আছে। তার মানে হচ্ছে কি? সে প্রত্যক্ষভাবে কিংবা পরোক্ষভাবে একটা লোভ দেখাচ্ছে যে হ্যাঁ, ওই ছেলেটি বা ছেলেটি বা পাত্রটি যদি আমার মেয়েকে বিয়ে করে তাহলে আমি কিন্তু তাকে ধানমন্ডির মতো একটা এলাকায় ফ্ল্যাট দিব। আবার দেখা যাচ্ছে আমি এমনও দেখেছি যেমন আমি যেখানে আ টিউশন করাইতাম আগে, সেখানেরই একটা পরিবার আমাকে বলেছিল যে একটা আমাকে ভালো ডক্টর ছেলে খুঁজে দিয়েন। আমরা মোটামুটি ৳৫০,০০,০০০ দিব। হ্যাঁ? তো বাট এখানে সমস্যা হচ্ছে যে তারা আবার কি কারণে টাকা দিতে যাচ্ছে? কারণ হচ্ছে তার যে মেয়েটি সে কিন্তু কিছু করে না। জাস্ট কোনভাবে একটা কলেজ থেকে পাস করেছে। করার পর এখন বেকার বসে আছে। তো এখান থেকে আমরা দেখতে পারি যে যদি সেই মেয়েটি কোন একটা কর্মসংস্থানের সাথে যুক্ত থাকতো, তাহলে কিন্তু হয়তোবা তার ফ্যামিলি থেকে এ ধরনের পরোক্ষ বা প্রত্যক্ষভাবে লোভ দেখাতো না। এখন আইনের আসলে আইন দ্বারা সবাইকে সীমাবদ্ধ করা সম্ভব নয়। কারণ আপনি দেখবেন যে বাংলাদেশে ধরেন পুলিশ যতগুলা তারাই তো আসলে এনফোর্সমেন্ট করে থাকেন। তো দেখা যায় যে আপনি প্রত্যেক বাড়িতে তো পুলিশ পাঠাতে পারবেন না। কিংবা কোন জায়গায় যদি যৌতুকের মতো লেনদেন হয়ে থাকে, প্রত্যেকটা জায়গায় কিন্তু পুলিশ খবর পায় না। তাদেরকে আসলে খবরটা দিতে হয়। তো এখানে দেখা যায় যে যদি পাত্রপক্ষ এবং পাত্রীপক্ষ উভয়ই গোপনে লেনদেন করে সেক্ষেত্রে তো আসলে মানুষেরও জানা সম্ভব হয় না। তো এই কারণেই দেখা যায় যদি আইন ভালোভাবে আমরা প্রয়োগ করি হয়তোবা সেটা 50% আমাদের যৌতুক প্রথাকে বাধাগ্রস্ত করে বা এটাকে রহিত করতে সহায়তা করে। বাট যে বাকি 50% আছে সেটা কিন্তু আমাদের সামাজিক সচেতনতার উপর নির্ভর করছে। তো এই সামাজিক সচেতনতাটা যতদিন না পর্যন্ত আমাদের আসলে সমাজের গোড়া থেকে শুরু না হয়, ততদিন পর্যন্ত আ আমাদের মনে হয় না যে শুধুমাত্র আইনের ভয় দেখিয়ে বা আইনের ভীতি দেখিয়ে মানুষকে এই যৌতুক থেকে আ দূরে রাখা যাবে। সো আমার ক্ষেত্রে যদি আমি এক লাইনে বলতে চাই যে ঠিক কি কারণে আইন থাকা সত্ত্বেও এই যৌতুক প্রথাকে বন্ধ করা যাচ্ছে না? তাহলে আমরা বলতে পারি যে সামাজিক সচেতনতা, লোভ এবং স্বার্থ কিংবা মেয়ের পরিবারের যে একটা অসুস্থ প্রতিযোগিতা, হ্যাঁ? টাকা দিয়ে পাত্র বা হচ্ছে ছেলে কিনে নেওয়ার। এইটা থেকে যদি আমরা দূরে থাকতে পারি তাহলেই শুধুমাত্র আইন নয়, আইন ছাড়াও কিন্তু আমরা যৌতুক প্রথাটাকে বিলুপ্ত করতে পারি। আমাদের কাছে অনেক প্রশ্ন আসে যে শুধু সচেতন করলেই যৌতুক বন্ধ হবে না, আইন প্রয়োগ করতে হবে। এক্ষেত্রে আসলে আইনটা তো বেশি কার্যকরী নয় আপনি যেটা বললেন। গোপনেও আসলে যৌতুকের লেনদেন হয়। আসলে মানুষকে সুশিক্ষিত করাই আমাদের দরকার। তাহলেই যৌতুক বন্ধ হবে। এরপর অপু দেবনার দাদার কাছে প্রশ্ন রাখছি। শিক্ষার্থীদের মধ্যে সচেতনা বাড়াতে কি ধরনের কার্যক্রম সবচেয়ে কার্যকর এই যৌতুক বন্ধে?
আহ, প্রথমে বলে নেই, আমরা যে আসলে যৌতুক নিয়ে কথা বলতেছি, একটা নাম দিয়েছি, একটা সুন্দর নাম, যৌতুক প্রথা। তো ঘটনা হচ্ছে, এটা কি প্রথা নাকি অপরাধ? আমাদের আগে এই জায়গাটায় আসতে হবে। তো যৌতুক প্রথা মানে কথাটা খুব সুন্দর, যে এটা একটা প্রথা, সবাই পালন করতেছে, আমাদেরও করতে হবে। মানে যৌতুকের সাথে এই প্রথা শব্দটা যুক্ত করে আসলে এই যে যৌতুক নামক যে একটা বড় অপরাধ, হ্যাঁ, সেটাকে নর্মালাইজ করার চেষ্টা করা হচ্ছে বা করা হচ্ছে দিন দিন। তো এই জায়গাটা থেকে আমাদের আগে আহ আহ এক জায়গায় আসতে হবে যে যৌতুক আসলে প্রথা না, এটা একটা কোনো প্রথা হইতে পারে না, এটা একটা অপরাধ। যৌতুক অপরাধ। যৌতুকের পরে যদি প্রথা শব্দটাকে বাদ দিয়ে আমরা অপরাধ শব্দটা যোগ করি, যৌতুক অপরাধ, তাহলে আমার মনে হয় যে এই জিনিসটা সবচেয়ে বেশি ভালো হয়। এক্ষেত্রে আম, শিক্ষার্থীদের এই যৌতুক অপরাধ আহ, নির্মূলে বা প্রতিরোধে আমাদের শিক্ষার্থীদের যে ভূমিকাটা, সেটা আসলে খুবই গুরুত্বপূর্ণ। এবং আহ, এরাই কিন্তু মানে লিডিং এ আসতে পারে এই যৌতুক প্রথাকে প্রতিরোধ করার জন্য, যৌতুক অপরাধকে প্রতিরোধ করার জন্য। কারণ আপনারা যদি দেখবেন যে আহ, একটা পরিবারে যারা শিক্ষিত হয়, এবং সেই শিক্ষিত যারা, ধরেন এই যে অদিত্য দাদা আসছে, আমি আসছি, মেডিকেলে পড়তেছি, বা আমার ফ্রেন্ড সার্কেল ঢাকা ভার্সিটিতে পড়তেছে বা কোনো একটা ভার্সিটিতে পড়তেছে, তো এরা যদি যৌতুকটা না নেয়, হ্যাঁ, যৌতুক আমাদের মাথায় প্রথমে সেট করে নিতে হবে যে যৌতুক কিন্তু আপনি চাইলেই আহ, আজকে কালকের মধ্যে নির্মূল করতে পারবেন না। এটার জন্য একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনায় আপনাদেরকে আসতে হবে। এবং আহ, এখানে যেটা একটু আগে আলোচনা হলো, যে আইন, হ্যাঁ, এই আইনের থেকে আমার যেটা দরকার, আমাদের সমাজের আহ, দৃষ্টিভঙ্গির পরিবর্তন, মানুষের দৃষ্টিভঙ্গির পরিবর্তন, মানুষের মন মানসিকতার পরিবর্তন। এবং তখনই কিন্তু আমি যদি আজকে যদি অদ্বৈত দাদা বলে যে আমি যৌতুক দিব না, হ্যাঁ, তাহলে তাকে তো যৌতুক দেওয়ার মতো কেউ নাই। এই ক্ষেত্রে আমি যখন নিব না, তখন আমাকে ফলো করে আরো 10টা জুনিয়র, বা হচ্ছে যে অদাদার যে সলিমুল্লাহ মেডিকেলে 10টা জুনিয়র দাদাকে দেখে শিখবে, অনুপ্রাণিত হবে। এবং এইভাবে একটা চেইনের মাধ্যমে আসলে দেখা যাবে যে আজকে না হোক, আহ, 1 বছর পরে না হোক, 5 বছর পরে মানুষ এই যৌতুক কথাটা মুখ দিয়ে উচ্চারণ করতে, এই যৌতুক নামক অপরাধ করতে আসলে দ্বিধাগ্রস্ত হবে, যেটা কিনা এখন সম্ভব না। সেক্ষেত্রে আমার কথা একটাই, যে শিক্ষার্থীদের, আমরা যারা ভালো আসতেছি, বা আমরা যারা সমাজকে পরিবর্তন করতে চাই, বা হচ্ছে আমরা যারা এক একটা ফ্যামিলিকে রিপ্রেজেন্ট করি, একটা গ্রামকে রিপ্রেজেন্ট করি, আমরা যদি এই উদ্যোগটা নেই, তাহলেই সম্ভব কেবল খুব সহজেই এই যৌতুক অপরাধকে নির্মূল করা। ধন্যবাদ দাদা। আপনারা কেউ যৌতুক নেবেন না, তো এই ক্ষেত্রে পরিবার থেকে যদি কোনো চাপ আসে তাহলে আপনারা কিভাবে তা মোকাবিলা করবেন? হ্যাঁ, এটা একটা খুবই ভালো কথা, যে আমি যৌতুক নিতে চাচ্ছি না, কিন্তু আমার নিতে চাচ্ছে। মানে খুবই আহ, ব্যাপারটা আসলে ফানি শোনালেও বাস্তবতা এই জায়গাতেই এসে ঠেকায়, যে আমার ছেলেকে আমি মানুষ করছি, আমার ছেলেকে আমি ভালো, আমি কেন আহ, যৌতুক নিব না? হ্যাঁ, যে আমার ছেলে তো আজকে 20 লাখ 30 লাখ টাকা পাওয়ার যোগ্য, তাহলে আমি টাকাটা না কেন? আমি প্রথমে একটা কথা বলছি, যে এক্ষেত্রে যৌতুক অপরাধ, এটা আহ, এর মূল কারণটা আমাদেরকে খুঁজে বের করতে হবে। এর মূল কারণটা হচ্ছে আহ, আমাদের যে সমাজ ব্যবস্থা, আমাদের সমাজে এই যে পিতৃতান্ত্রিক, পুরুষতান্ত্রিক যে সমাজ ব্যবস্থা, সেখানে নারীদেরকে এক প্রকার ছোট করে দেখা হয়। হ্যাঁ, তাদেরকে আহ, তারা তাদেরকে এভাবেই মেন্টালিটি প্রিপেয়ার করা হয় যে তারা আহ, কিছু করতে পারবে না, তাদেরকে আলটিমেটলি তার স্বামীর কাছে ডিপেন্ডেন্ট হইতে হবে। এবং যার কারণে তার বাবা কি চায়, তার বাবা চায় যে তার মেয়েকে কোনো রকম টাকা দিয়ে হলেও পার করে দিতে, মানে ইনসিকিউরিটি। হ্যাঁ, মানে তার মেয়েকে টাকা, ধরো যে 30 লাখ টাকার বিনিময়ে একটা ভালো ছেলের সাথে মানে বিক্রি করে দিলেই, বলতেছি বিক্রি করে দিলে কি হবে, মেয়েটা বাকিটা জীবন ভালোভাবে কাটাবে। তো এই চিন্তা ভাবনার সংকোচন, বা এই যে
মানুষের যে আমাদের দৃষ্টিভঙ্গির যে মেয়েদেরকে ছোট করে দেখা, মেয়েদেরকে সমাজের একটা আহ, বোঝা করে দেখা, বা হচ্ছে আমাদেরকে সুপিরিয়র ভাবা যে আমি ছেলে মানুষ। মানে ব্যাপারটা এরকম হয়ে গেছে যে আপনি যদি আজকে ডিমান্ড বা যৌতুক না নেন, এই যৌতুক অপরাধ না করেন, তাহলে কি হচ্ছে, আপনি বিয়ের বাজারে পিছিয়ে যাচ্ছেন। মানে মানুষ আপনাকে নিয়ে সমালোচনা করতেছে যে আরে ছেলেটা এই করলো সেই করলো কিন্তু একটা টাকাও পাইলো না, মানে এটা আপনার ডিসক্রেডিট। আপনি আজকে যৌতুক নিলেন না, এটা আপনার ডিসক্রেডিট। তো এটা হতে পারে না। এক্ষেত্রে আসলে বাবা নিতে চায়, মা নিতে চায়, পরিবার নিতে চায়, এটা কোনো একটা স্বশিক্ষিত সুশিক্ষিত আহ ছেলের কাছে, তো এটা আসলে একটা টোটালি একটা লেম জিনিস। কারণ সে যখন স্বশিক্ষিত সুশিক্ষিত, সে কখনোই এই যৌতুক নামক অপরাধ আহ, করতে বা এটাকে ভ্যালিড করতে সে কখনোই রাজি হতে পারে না। এটা আসলে আমাদের আমাদের নিজে থেকে, এই যে আবারও এক কথাই আসতেছে, আমাদের দৃষ্টিভঙ্গির পরিবর্তন। আমাদেরকে নিজেদেরকে চর্চা করতে হবে এই জিনিসটাকে থেকে কিভাবে দূরে রাখা যায়। তো আমি আজকে ভালো জায়গায় পড়তেছি, আমি বিয়ে করব, এখানে বাবা মা ডিমান্ড নিবে, বাবা মা ডিমান্ড ছাড়া বিয়ে দিবে না। তো এই জিনিসগুলো না আলটিমেটলি, এইটাকে যদি আমরা ওভারকাম করতে না পারি, আমাদের ফ্যামিলিটাকে যদি আমরা বুঝাইতে না পারি যে না এই জিনিসটা অপরাধ, এই জিনিসটা করা ঠিক না, আজকে আমি 30 লাখ টাকা নিচ্ছি, কালকে আমার পকেট থেকে আরেকজন 50 লাখ টাকা নিবে, বা এটা কেন, আমি এটা তো একটা বিবাহ, এটা তো একটা পবিত্র বন্ধন, এটা তো আসলে কোনো ব্যবসা লেনদেন গরু বেচা বিক্রির মতো না আসলে। তো সেই জায়গাটা থেকে আমাদের নিজেদের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে। এই জায়গাটা থেকে আমি ফোকাস দিচ্ছি যে এটা আসলে আমাদেরকেই স্ট্যান্ড নিতে হবে আমাদের পরিবারের বিরুদ্ধে, যে না এটা আমরা করব না। আমি এখানে একটু এবার অ্যাড করি অপুর সাথে, সেটা হচ্ছে যে আহ, তুমি কোশ্চেন করলা যে যদি ছেলের বাড়ি থেকে বলে যে যৌতুক নিতে তাহলে আসলে কি করবো। অ্যাকচুয়ালি এর অ্যান্সার কিন্তু আমরা একটু আগেই পেয়ে গেছি অপুর কাছ থেকে। অপু একটা কথা বলছিল যে যৌতুক প্রথা, আহ, এই কথাটাকে যৌতুক প্রথা থেকে, প্রথা কথাটি বাদ দিয়ে অপরাধ লিখতে হবে। আমি তার সাথে একমত, বাট কেউ যদি যৌতুক প্রথাকে অপরাধ হিসেবে ধরে, ভালো, মানে যৌতুক প্রথাকে যৌতুক প্রথা হিসেবেই দেখলো, বাট এই প্রথাটাকে একটা অপরাধ হিসেবে স্বীকৃতি দিল, এর মাঝেই কিন্তু লুকিয়ে রয়েছে। কারণ যখন যৌতুকটা একটা অপরাধ, কোনো একটা ফ্যামিলি কিন্তু চাইবে না যে তার ছেলের দ্বারা বা তার মেয়ের দ্বারা কোনো একটা অপরাধ হোক, কারণ সেই অপরাধের সেও কিন্তু সমভাবে ভাগী হয়ে যাচ্ছে। সুতরাং যদি আমরা সমাজের মধ্যে এটা প্রতিষ্ঠা করতে পারি যে যৌতুক নেওয়া কিংবা দেওয়া এই দুটাই অপরাধ, এবং সেটা জঘন্যতম একটা অপরাধের মধ্যে যদি আমরা গণ্য করি, তাহলেই কিন্তু কেউ ইচ্ছাকৃত ভাবে বলবে না যে ঠিক আছে আমি একটা অপরাধ সংগঠন করি। তো এখানে আরো দুই একটা কথা বলা যায়, যেমন ধরেন কোনো একটা ছেলে যে কিনা প্রতিষ্ঠিত এবং উচ্চশিক্ষিত, তাহলে সে কখনোই চাইবে না সে অন্যের দ্বারাই পরিচালিত হোক, সে অন্যের দ্বারা ইনফ্লুয়েন্স হয়ে যাক। যখন একটি ছেলে শিক্ষিত হয়ে যাবে, কোনো একটা ভালো জব করবে কিংবা সে প্রতিষ্ঠিত হয়ে যাবে, তার কিন্তু নিজস্ব একটা স্ট্যান্ডার্ড থাকা উচিত যে হ্যাঁ কোন কাজটা আমি করবো, কোন কাজটা করবো না, আর কোন কাজটা করা উচিত এবং কোন কাজটা করা উচিত নয়। তাহলে আমার মনে হয় না যে কোনো একটা উচ্চশিক্ষিত ছেলে যে কিনা সুশিক্ষায় শিক্ষিত, সে কখনোই শুধুমাত্র তার ফ্যামিলির কথা শুনে, মানে তার ফ্যামিলিটাকে জোর জবরদস্তি করতে পারে, এটা খুবই একটা মানে ওই যে ও বললো যে লেম কথা, এটা অরিজিনালি একটা লেম কথা। কারণ আমি যদি যৌতুক না নিই, তাহলে আমার পরিবার তো আমাকে কখনো জোর করতে পারবে না। তো এখান থেকে ছেলের আসলে নিজস্ব একটা স্ট্যান্ডার্ড থাকা উচিত, তার নিজস্ব পার্সোনালিটি, তার নিজস্ব বুদ্ধিমত্তা, মনন, এসবের বিকাশ ঘটাতে হবে। এবং এখানে আরেকটা জিনিস জড়িত, তোমাকে যদি আমি এখন কোশ্চেন করি, যেটা আমি আমার প্রথম বক্তব্যে বলেছিলাম যে না হয় ছেলের পক্ষ থেকে ছেলের বাবা মা কিংবা ছেলের পরিবার যৌতুক চাইলো, ঠিক আছে, এখন কোনোভাবে আমরা এটা বন্ধ করলাম যে ঠিক আছে কোনো ছেলের পরিবার যৌতুক চাইতে পারবে না। কিন্তু উল্টোটা যদি ঘটে যে না ঠিক আছে ছেলের পরিবার চাচ্ছে না বাট মেয়ের পরিবার নিজ থেকে দিতে যাচ্ছে, কিংবা মেয়ের পরিবার নিজেরাই গিয়ে বলতেছে ঠিক আছে আমরা এতগুলো টাকা দিব, কিংবা এরকম ভাবে আমরা আহ কিছু একটা পণ্য বিনিময় করবো, ঠিক আছে, ফ্ল্যাট দিতে পারে, গাড়ি দিতে পারে, তারপর টাকা পয়সা নগদ দিতে পারে, কিংবা শর্ত সাপেক্ষে কোনোভাবে, মানে মেন কথা হলো যে তারা যৌতুকের সাথে যদি কনের পক্ষ থেকে বা কনের পরিবার থেকে কোনোভাবে আহ যায়, কোনো ধরনের প্রস্তাব যায়, ঠিক আছে, সেই ক্ষেত্রে আসলে কি করণীয়? এক্ষেত্রেও আমাদের একটাই করণীয় যে এটাকে অপরাধ হিসেবে প্রথমেই গণ্য করতে হবে, এবং এটাকে একটা স্বীকৃত অপরাধ হিসেবে চিহ্নিত করে এই অপরাধটা যাতে করে কোনোভাবেই সংঘটিত না হয়, তার জন্য কি করতে হবে, আমাদেরকেই শপথ করতে হবে। এবং এখানে আরেকটা জিনিস
খুবই গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে যে একটা ছেলের পরিবার কখন আসলে ধরেন একটা ছেলের পরিবার পরিবার খুবই অর্থনৈতিকভাবে স্বাবলম্বী, ঠিক আছে? তারপরেও অনেক সময় দেখা যায় তারা কিন্তু যৌতুক চায়। এই বিষয়টা কখন বেশি ঘটে? যখন আমরা দেখি যে যেই মেয়েটিকে তারা পুত্রবধূ করে নিয়ে আসতে যাচ্ছে সেই মেয়েটি কোনোভাবে established না। মানে হচ্ছে কোনোভাবে সে জব করে না কিংবা সে স্বয়ংসম্পূর্ণ না। ঠিক আছে? তো এই ক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, নারীদের কর্মসংস্থানের ব্যাপারটাও কিন্তু আমাদেরকে দেখতে হবে। যখন নারীদের কর্মসংস্থানের ব্যবস্থা থাকে তখন কিন্তু যৌতুক প্রথা কিছুটা হলেও আমরা কম দেখি। তো এই বিষয়গুলো যদি আমরা আ সলভ করতে পারি তাহলেই আমার মনে হয় যে যৌতুক প্রথা নির্মূল করা সম্ভব হবে। আমাদের পরিবারে যৌতুককে আসলে কালচার হিসেবেই দেখা হয়। কিন্তু এটা আসলে একটি অপরাধ। আমি কয়েকদিন আগে একটা নিউজে দেখলাম যে এক মহিলাকে বাচ্চা থাকা অবস্থায় যৌতুকের কারণে নির্যাতন করছে। তো যৌতুকের কারণে নারীদের মানসিক স্বাস্থ্য এবং শারীরিক স্বাস্থ্যের উপর কি ধরনের প্রভাব পড়ে? আ যদি বলতেন। অদ্বৈত ব্যাপার। আ খুবই সুন্দর কোয়েশ্চেন। মানসিক স্বাস্থ্য এবং কি বললা? শারীরিক স্বাস্থ্য, তাই না? হুম, অ্যাকচুয়ালি যদি আমরা দেখি যে একজন মানুষের পুরো সিস্টেমটা আসলে চলে কিভাবে? একটা মানুষ ২ ভাবেই চলে। সেটা হচ্ছে মানসিক স্বাস্থ্যের দিক থেকে এবং শারীরিক স্বাস্থ্যের দিক থেকে। যদি কোনোভাবে সে মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হয় তাহলে তার শারীরিক ক্ষতিগ্রস্ত হওয়ার একটা সম্ভাবনা থাকে। আবার দেখা যায় যদি সে শারীরিকভাবে নির্যাতনের শিকার হয়, তবুও কিন্তু তার মানসিক একটা আঘাতের সৃষ্টি হয়। তো এই আমাদের সমাজে যৌতুক প্রথার কারণে কতগুলো নারীর জীবন যে ধ্বংস হয়েছে, কতগুলো নারী যে এখন পর্যন্ত পঙ্গু হয়ে আছে এবং সমাজের মধ্যে একটা বোঝা হয়ে আছে, সেটা কিন্তু আমরা প্রতিনিয়তই আমাদের চোখের সামনে দেখতে পাই। তো এখন শুধুমাত্র এই ক্ষেত্রে যে পাত্রপক্ষের দোষ কিংবা ছেলেদের দোষ আছে তাও নয়। এখানে দোষটা আসলে ২ দিক থেকে। একটা আমরা দেখতে পারি যে যেই নারীটি বা যেই মেয়েটি যৌতুকের কারণে এই মানসিক এবং শারীরিক ২ ধরনের নির্যাতনের শিকার হচ্ছে, তার ফ্যামিলিরও একটা দোষ আছে এবং অপরপক্ষে যে ছেলে রয়েছে, ছেলে পক্ষের যে ফ্যামিলি তাদেরও কিন্তু দোষ রয়েছে। কারণটা হচ্ছে যখন তাদের বিয়েটা ১ম হয়, তখনই কিন্তু তারা একটা শর্তের মধ্যে আবদ্ধ হয়ে যায়। তারা একটা চুক্তিতে চলে যায়। যে হ্যাঁ, ঠিক আছে আমরা এতগুলো আ পণ দিব কিংবা যৌতুক দিব। তার বিনিময়ে আপনি আমার মেয়েটিকে বিয়ে করুন। ঠিক আছে? তাহলে এই যে ১ম স্টেজ এটাতেই তো গন্ডগোল। এখানেই দোষ কিন্তু ফ্যামিলি ফ্যামিলির দিক থেকে যদি আমরা চিন্তা করি তাহলে যে মেয়ের পক্ষ আছে তার ফ্যামিলি কিন্তু এখানেই ১ম এই দোষী সাব্যস্ত হয়ে যাচ্ছে। আবার ছেলে পক্ষকে যদি আমরা দেখি তাহলে তাদের মধ্যেও ওই যে একটা লোভ কাজ করছিল যে ঠিক আছে বিয়ের সময় সে একটা যৌতুক গ্রহণ করবে। একটা ভালো অঙ্কের অ্যামাউন্ট পাবে সে। ঠিক আছে? তো এই ক্ষেত্রে দেখা যায় যে যেহেতু বাংলাদেশের বেশিরভাগ মানুষই আ নিম্ন মধ্যবিত্ত কিংবা মধ্যবিত্ত, তাদের ক্ষেত্রে কি হয়? মানে মেক্সিমাম ক্ষেত্রে যেটা হয়, এই যৌতুকের যে আদান-প্রদান, এই আদান-প্রদানটা পুরোপুরি হয় না। অনেক সময় দেখা যায় যত টাকা-পয়সা তারা দিতে চায়, তার অর্ধেকটা কিংবা অর্ধেকের একটু বেশি দিয়ে ফেলে। ফলে কিছুটা থেকে যায়। এটা একটা কন্ডিশন হইতে পারে। এই বাড়তি টাকাটা নেওয়ার জন্য তারা নানাভাবে মানসিকভাবে, শারীরিকভাবে সেই মেয়েটিকে বা সেই নারীকে নির্যাতন করতে থাকে। এর ফলে কি হয়? সেই নারী বাধ্য হয়ে তার বাবার কাছে বা তার ফ্যামিলির কাছে যেতে বাধ্য হয় এবং অনেক কান্নাকাটি করে সেই বাকি যে মানে যৌতুকটি রয়েছে সেটা নিয়ে আসতে চেষ্টা করে। এক্ষেত্রে কি হয়? সে ২ ভাবেই হচ্ছে হেনস্থার শিকার হচ্ছে। সে যখন দেখা যায় তার স্বামীর ঘরে আশ্রয় হচ্ছে না, হ্যাঁ? তার স্বামী নানাভাবে তাকে নির্যাতন করার মাধ্যমে বাড়ি থেকে বের করে দিচ্ছে অনেক সময়। তখন সে তার বাপের বাড়ি চলে যাচ্ছে। তো একটা মেয়ের বিয়ে হওয়ার পর বাপের বাড়িতে গিয়ে থাকা, সেটা তার জন্য আসলে বিশাল বড় একটা মানসিক চাপ। এবং একইভাবে যখন আমরা অনেক সময় নিউজ পেপারে দেখি যে শুধুমাত্র যৌতুকের জন্য কিংবা পাওনা টাকার জন্য কোনো একটা ছেলের পরিবারের শুধুমাত্র ছেলে না, ছেলের মা, ছেলের বাবা, ছেলের আরো আত্মীয়স্বজন সবাই মিলে কোনো একটা মেয়েকে মারধর করছে। তো মারধর করার ফলে কি হয়? তার আ শারীরিক স্বাস্থ্যের মধ্যে আঘাত পড়ে। অনেক সময় আমরা এও দেখেছি যে কোনো একটা নারীর পেটে বাচ্চা থাকা অবস্থায় তাকে মারধর করা হয়েছে। ফলে সেই বাচ্চাটি মৃত্যুবরণ করেছে। এই ধরনের আমরা অনেক আ ঘটনা কিন্তু দেখতে পাই। তাছাড়া অনেক সময় দেখা যায় কোন একটি মেয়েকে হচ্ছে খুন্তি দিয়ে পুড়িয়ে দিয়েছে। বিভিন্নভাবে আঘাত করে হাত ভেঙে দিয়েছে, পা ভেঙে দিয়েছে। তো এই শারীরিক যে আঘাতগুলা এগুলা কিন্তু প্রতিনিয়ত ঘটে চলছে। এবং যখন সে শারীরিকভাবে এই আঘাতের শিকার হবে তখন তার মানসিক যে একটা ইফেক্ট পড়বে, এটা তো নরমাল। আবার যখন সে
শুধুমাত্র টাকার জন্য সে যখন দেখতেছে যে কিছু টাকার বিনিময়ে তার জীবন রক্ষা পাচ্ছে, কিংবা কিছু টাকা তার জীবনের থেকেও বড় মূল্যবান হয়ে উঠতেছে তার পরিবারের, তার স্বামীর কাছে, তখন সে কিন্তু মানসিকভাবে ভেঙে পড়ছে। সো যৌতুকের কারণে মানসিক এবং শারীরিক দুইভাবেই কিন্তু নারীরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। অপু দেবনাথ দাদার কাছে প্রশ্ন রাখছি। সাধারণত প্রান্তিক নারীরা যৌতুকজনিত নির্যাতনের কারণে কোনো প্রতিবাদ করতে পারে না। এক্ষেত্রে কি কি সামাজিক বাধা কাজ করে, এবং প্রতিবাদের জন্য তাদের আসলে কোন পর্যায়ে যাওয়া উচিত? অপু, আনমিউট করো। খুব সুন্দর একটা কোশ্চেন করছো। প্রান্তিক পর্যায়ে যে আমরা যৌতুকটা দেখি, আহ, শহরের মানুষ একটু শিক্ষা দীক্ষা সব দিক দিয়ে যে যৌতুক নাই এমনটা না, শহরেও যৌতুক আছে। কিন্তু কিন্তু শহরে যৌতুক এই অপরাধের ফলে শিকার যারা নারীরা, আমাদের মায়েরা হয়, তা আসলে কারণ মানে এই অপরাধের যে কারণ, কিন্তু আমরা যদি প্রান্তিক কথা চিন্তা করি, আহ, প্রান্তিক দাদা শোনা যাচ্ছে? এখন শোনা যাচ্ছে, তোমার একটু নেটের সমস্যা করতেছে। দাদা নেটের প্রবলেম মনে হচ্ছে। শোনা যাচ্ছে? হুম। হ্যাঁ, এখন শুনতে পাচ্ছি আমরা, বলো। হ্যাঁ, কিন্তু আমরা যদি একটা প্রান্তিক পর্যায়ে নারীর কথা চিন্তা করি, সে প্রথম কথা হচ্ছে যে সে আহ, আহ, গ্রামের মানুষ, গ্রাম প্রথম যে শিক্ষা, সচেতনতা বা দৃষ্টিভঙ্গি, এই তিনটা জায়গা থেকে সে পিছনে। মানে যৌতুক যে একটা অপরাধ, গ্রামের প্রান্তিক মানুষরা এটা আদৌ জানে কিনা সেটাও সন্দেহ আছে। তারা ধরে নিয়েছে যে যৌতুক আহ, আহ, তার বাবা নিয়েছে, তার বাবার বাবা নিয়েছে, তার ছেলের সে যৌতুক নিবে, মানে দিস ইজ ওয়ান কাইন্ড অফ কালচার। এটা একটা খুবই স্বাভাবিক ঘটনা, এবং তারা সেটা এভাবেই চলে যাচ্ছে। যৌতুক যে একটা অপরাধ, এই কোশ্চিনটা তাদের মনে কিন্তু আসেই না। এরপরে যেটা হয়, যৌতুকের কারণে যখন তাকে আহ, মানসিক বা ফিজিক্যাল যে ভায়োলেন্সের শিকার হতে হয়, আহ, একটা 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 নারীর আসলে বিয়ের পর তার তো স্বামীর সাথে সুখে শান্তিতে সংসার করার কথা, তাই না? তা মেয়ের হচ্ছে বিয়ের পর আহ, মানে বিয়ে একটা অনেক বড় ব্যাপার। বিয়ের পরে একটু আনন্দে থাকবে, এটাই হওয়া উচিত। কিন্তু দেখা গেছে সপ্তাহ খানেক যেতে না যেতে, এবং অহরহ অনেক অনেক বিয়ে দেখছি, আমার নিজের আত্মীয়র মধ্যে অনেক বিয়ে দেখছি, যে বিয়ের দিন সম্পূর্ণ টাকা কেন পেমেন্ট করলো না, এই নিয়ে খাইতে বসছে, খাওয়ার মাঝে গন্ডগোল লাগছে যে পাত্রীপক্ষ নাকি সব টাকা দেয়নি, এই টাকা পয়সা নিয়ে গ্যাঞ্জাম, বিয়ে করবে না, হ্যান ত্যান, নানান রকম বিধি কিছু। মানে একটা সমাজ ব্যবস্থা কতটা পচা হইতে পারলে একটা বিয়ের মতো অনুষ্ঠানে শুধুমাত্র টাকাটাকে অজুহাত করে, সম্পূর্ণ টাকা দেওয়া হয়নি দেখে আহ, একটা অপমান বা একটা বিয়ের মতো ঘটনাকে তারা আজকে একটা বিশৃঙ্খলা তৈরি করতেছে। তো আমাদের, সে তো নারীটা তো আসলে ওই বিয়ের দিন থেকেই ভেঙে গেছে। হ্যাঁ, এরপরে ওই যে তারা আসলে জানেই না যে এটা একটা অপরাধ। প্রথম কথা হচ্ছে আমাদেরকে তাদেরকে সচেতন করে তোলা, আমরা আমাদের যারা যুবক আছি, আমাদেরকে তাদের বা যারা আমাদের জুনিয়র, আমাদের ছোট ভাই বোন, তাদের মাঝে এই জিনিসটা ঢুকিয়ে দেওয়া যে যৌতুক একটা অপরাধ, এটা আমাদের করা যাবে না।
তারা যখন এই জিনিসটা সম্পর্কে জানবে যে যৌতুক একটা অপরাধ, তাহলে একটা অপরাধ যখন তার উপর ঘটবে, হ্যাঁ, সে যখন জানবে যে এটা যৌতুক একটা অপরাধ, তাহলে তার উপর যে অপরাধটা করবে, তাহলে সেই অপরাধ সে প্রতিবাদ করবে, কারণ সে জানে যে এটা একটা অপরাধ, তার সাথে অপরাধ করা হচ্ছে। সো আমার যে পয়েন্টটা থাকবে, আমার প্রথম পয়েন্টটা হচ্ছে যে আহ, গ্রামের প্রান্তিক পর্যায়ের বা যেই শ্রেণীর মানুষেরই কথা বলেন, সবার মধ্যে এই সচেতনতা তৈরি করা যে যৌতুক নট স্মুথ প্রসেস, এটা কোনো একটা আহ, আহ, মানে ভালো কোনো জিনিস না, এটা একটা অপরাধ। যখন এই জিনিসটা, এই সচেতনতা তৈরি করা, এরপরে আহ, তারা যখন সচেতন হবে, তারা নিজে থেকেই এই জিনিসটা প্রোটেস্ট করবে। কিন্তু তারপরও এখন তুমি কোশ্চেন করতে পারবো, দাদা প্রোটেস্ট করলে আসলে হয় না, প্রোটেস্ট করলে আসলেই হয় না, কারণ গ্রামের মানুষ বিভিন্ন দিক থেকে পিছিয়ে। তো আহ, তাদের, আমাদের এক্ষেত্রে আমাদের রাষ্ট্রের দায়বদ্ধতা আছে, আমাদের রাষ্ট্রের অনেক দায়বদ্ধতা আছে যে আজকে একটা যৌতুক বিবাহ হচ্ছে, যৌতুকের দ্বারা বিবাহ হচ্ছে, আহ, আমাদের কিন্তু এরকম কোনো আহ, একটা হটলাইন থাকা দরকার, যেখানে ওই মহিলাটা, ওই প্রান্তিক মহিলাটা, যেখানে কল করলে সহায়তা পেতে পারে, আইনি সহায়তা। এক্ষেত্রে আমাদের সংবিধানে কিন্তু যৌতুক পুরোপুরিভাবে নিষিদ্ধ, কিন্তু আমরা কি দেখতেছি বাস্তব প্রেক্ষাপটে, পুরোপুরিভাবে সংবিধানে পুরোপুরিভাবে নিষিদ্ধ হলেও বাস্তব প্রেক্ষাপটে কিন্তু এটা সম্পূর্ণভাবে একটা ভ্যালিড দেওয়া হয়েছে যে যৌতুক করা হবে। কারণ আমার দেখা মতে এখনো কোনো বিবাহ যৌতুকের কারণে বন্ধ হয়ে গেছে, কোনো আহ, কোনো আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে এরকম আসলে ঘটে নাই। তো আহ, আমাদের আসলে এইখানে প্রথম কথা হচ্ছে যে প্রান্তিক নারীদেরকে সবাইকে সচেতন করতে হবে যৌতুক একটা অপরাধ, এবং তারা যদি সেই অপরাধের শিকার হয়, তারা যেন আইনি সহায়তা পেতে পারে। এই জন্য আমাদের রাষ্ট্রকে, আমাদের যে গভর্নমেন্ট, আমাদের যে সিস্টেম, সেই জায়গাটাতে শক্ত হতে হবে। শুধু সমাজেই না, পরিবারেও মেয়েদের অবহেলা করা হয়। তো এক্ষেত্রে প্রান্তিক নারীরা একেবারে কোনো প্রতিবাদ করতে পারে না, তারা কোনো সাহায্য সহযোগিতা পায় না, কারণ তারা কিছুই জানেই না। তারা সব অন্যায় মেনে নিতে বাধ্য হয়। শুধু প্রান্তিক নারীরা কেন, শিক্ষিত নারীরাও বাধ্য হয়, কারণ তাদের মূল্যায়ন ছেলেদের তুলনায় অধিকাংশ অনেক কম। তো এক্ষেত্রে পরিবারের মধ্যে অবহেলা ও নির্যাতন একজন নারীর আত্মপরিচয় ও আত্মবিশ্বাসকে কিভাবে ধ্বংস করে? অদ্বৈত দাদা। আচ্ছা, আত্মবিশ্বাসটা ধ্বংস করার পিছনে আসলে অনেকগুলো কারণ থাকতে পারে। তার মধ্যে প্রথম কারণটা শুরু হয় হচ্ছে পরিবার থেকে, হ্যাঁ। এবং পরিবারগুলোর মধ্যে বর্তমানে কিছুটা সচেতনতা কিন্তু আমরা দেখতে পাই, যেখানে আমরা দেখি যে ছেলে মেয়ে উভয়ই সমান সুযোগ সুবিধা পায়, এবং বিভিন্ন সময়ে সরকারের দেওয়া বিভিন্ন ধরনের যে সুযোগ সুবিধা রয়েছে, সেগুলোর কারণে কিন্তু এখন আমরা দেখতেছি যে বিষয়টা আগে একটা ট্যাবু ছিল, যে মেয়েরা পড়াশোনা করবে, এটা এক ধরনের মানে মানুষ মানতে চাইতো না। মেয়েরা কেন পড়াশোনা করবে, ক্লাস 5 পর্যন্ত পড়বে, এরপরে তাদের বিয়ে হয়ে যাবে, এটাই এক ধরনের ট্রেন্ড ছিল। কিন্তু বর্তমান আমরা দেখতে পাচ্ছি যে মানুষের সচেতনতা কিন্তু বৃদ্ধি পাচ্ছে, হ্যাঁ। বাট একদম পুরোপুরি বৃদ্ধি পেয়েছে এমনটা বলবো না। বিশেষত দেখা যায় যে শহরের মধ্যে মোটামুটি এই ট্রেন্ডটা চলে আসছে যে হ্যাঁ, ঠিক আছে, একটা ছেলের পাশাপাশি একটা মেয়ে সমানভাবে সুযোগ সুবিধা ভোগ করবে, এবং তাকে তার আহ পড়ালেখা করার সুযোগ দেওয়া হবে। সে আসলে কি চাচ্ছে, জীবনে কি হতে চায়, প্রতিষ্ঠিত কিভাবে হতে চায়, এই বিষয়টা শোনা গেলেও বা শোনা হলেও গ্রামের মধ্যে কিন্তু এখনো আমরা দেখতে পাই যে ছেলেদেরকে বেশি প্রাধান্য দেওয়া হয়। এর পিছনে রয়েছে অনেকগুলো কারণ, তার মধ্যে একটা কারণ হিসেবে আমরা যৌতুককেও দেখতে পারি। কারণ ধরেন একটা গ্রামের পরিবার, একটা টিপিক্যাল পরিবারের কথা আমি যদি বলি, তাহলে দেখবো যে সেই গ্রামের টিপিক্যাল পরিবারে তার বাবা মা যদি খুব বেশি শিক্ষিত না হয়, কিংবা আহ আহ, অক্ষর জ্ঞানহীন হয়, তাহলে আমরা কি দেখবো? তাহলে দেখবো যে এই ছেলেটিকে, মানে তার ছেলেটিকে বড় করলে সে কোনো একদিন কিন্তু যৌতুক পাবে। সুতরাং তার ফ্যামিলি থেকে একটা লাভ হবে, বড় ধরনের একটা অর্থনৈতিক সাপোর্ট আসবে, ঠিক আছে। কিন্তু তার মেয়ের ক্ষেত্রে কি হবে? উল্টোটা হবে। তাকে একটা বিশাল বড় অঙ্কের টাকা পয়সা হাতে রাখতে হবে তার বিয়ে দেওয়ার জন্য। আবার তার বিয়ের ক্ষেত্রে যদি মেয়েটির বয়স বেড়ে যায়, সেই ক্ষেত্রে আবার তার জন্য পাত্র খুঁজতে অনেক হিমশিম খেতে হবে, ঠিক আছে। এখানে অনেকগুলো ফ্যাক্টর কাজ করে। তো এই কারণেই কি দেখা যায় যে তারা যখন একটি মেয়ে জন্মগ্রহণ করে একটি পরিবারে, তখন তারা সেটাকে বোঝা মনে করে।
হ্যাঁ, এই কারণেই তখন তারা কি করে, তাকে বিভিন্নভাবে হেয় প্রতিপন্ন করে এবং তাকে বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করে, এবং এভাবেই সেই মেয়েটির কিন্তু আত্মবিশ্বাসটা কমে যায়। শহরের মধ্যে এটা হয়তো দেখা যায় যে এই ট্রেন্ডটা মোটামুটি বন্ধ হওয়ার পথে, কিন্তু যখন আমরা প্রান্তিক জনগোষ্ঠীর দিকে তাকাবো, সেই প্রান্তিক জনগোষ্ঠীতে যেহেতু শিক্ষার হার খুবই কম, সেখানে এই বিষয়টা খুবই মারাত্মকভাবে প্রকটভাবে কিন্তু আমরা দেখতে পাই। এবং প্রান্তিক জনগোষ্ঠীর ক্ষেত্রে আর একটা সমস্যা হলো, মানে প্রান্তিকে যেই মেয়েরা বেড়ে ওঠে, তারা যদি শিক্ষিত হতে পারলো তাহলে তো খুবই ভালো, যদি কর্মসংস্থান কোনোভাবে করতে পারলো তাহলেও খুবই ভালো। কিন্তু যদি কোনোভাবে শিক্ষিত ভালোভাবে হতে না পারে কিংবা হওয়ার সুযোগ না পায়, একটা কর্মসংস্থানের ব্যবস্থা করতে না পারে, তখন তার বিয়ে কিন্তু যৌতুকের মাধ্যমে হচ্ছে। এবং এখানে একটা ব্যাপার খুবই গুরুত্বপূর্ণ যে, মানে বাংলাদেশের প্রেক্ষাপটে একটা ট্রেন্ড হয়ে গেছে, কিংবা ওই যেই মেয়েটিকে আমরা দেখতেছি যার বিয়ে হয়ে গেল যৌতুকের মাধ্যমে, পরবর্তীতে যেই জিনিসটাই ঘটুক না কেন, যেই অকারেন্সি ঘটুক না কেন, সে কিন্তু এটাকে তার ভাগ্য বলে মেনে নেয়। যেমন ধরেন যদি তাকে যৌতুকের কারণে ওই তার স্বামীর পরিবার কোনোভাবে হ্যারাসমেন্ট করে, কোনোভাবে মারধর করে, ঠিক আছে, কোনোভাবে শারীরিক আঘাত করে, মানসিক আঘাত করে, তাহলে কিন্তু সেটাকে সে ভাগ্য বলে মেনে নেয়। আবার এখানে দেখা যায় যে শহরে আমরা যে ধরনের মিডিয়া কাভারেজ পাই, গ্রামে হয়তো বা ওইভাবে মিডিয়া কাভারেজ পৌঁছায় না। সো কতগুলা ঘটনা ঘটছে এগুলো মানুষ জানতে পারে না, ফলে প্রতিকারটা পেতেও অনেক সময় লাগে। আবার দেখা যায় খুব বেশি শিক্ষিত না হওয়ার কারণে তারা বিভিন্নভাবে আইনের সহায়তা থেকেও বঞ্চিত হয়। যেমন ধরুন বাংলাদেশের একটা জরুরি সেবা নাম্বার রয়েছে 999, সেখানে যে ফোন দিতে হবে, এই ফোন দেওয়ার বিষয়টা অনেকের কাছে এক ধরনের আহ অজানা জিনিস হয়ে আছে। তো যখন আমরা প্রান্তিক জনগোষ্ঠীর দিকে তাকাবো, তারা কিন্তু জানে না যে কিভাবে আসলে পুলিশ কিংবা যে ল এনফোর্সমেন্ট বাহিনীগুলো রয়েছে তাদের কাছ থেকে কিভাবে তারা সহযোগিতা পাবে, এই বিষয়গুলো সম্বন্ধে তারা আসলে খুব বেশি একটা জানে না। তো তাদের ক্ষেত্রে কি হয়, তাদের কাছ থেকে হেল্প নিতে খুব সমস্যা হয়, তারা জানেও না। আবার এই কারণেই অনেক ধরনের সমস্যা হয়। তো যেটা করতে হবে, এই সমস্যার সমাধান একমাত্র হচ্ছে যে মেয়েদেরকে শিক্ষিত করা, উচ্চশিক্ষায় শিক্ষিত করা, এবং তাদেরকে যে কোনো ভাবে হোক কর্মসংস্থান যাতে করে হয়, সেই ব্যাপারটি খুব গুরুত্বের সাথে বিবেচনা করে এটা নিয়ে আমাদের কাজ করা উচিত। তাহলেই দেখা যাবে তাদের ফ্যামিলি থেকে যে সাপোর্টটা পাওয়ার কথা, যদি এরকম একটা ট্রেন্ড শুরু হয়ে যায় বাংলাদেশে, যে না ঠিক আছে প্রত্যেকটি মেয়েই ভালোভাবে পড়াশোনা করতেছে, কর্মসংস্থানের মাধ্যমে সে সমাজের মধ্যে সম্পদে পরিণত হচ্ছে, তাহলে কিন্তু তাকে আর ওই ফ্যামিলি থেকে কোনোভাবে হেয় প্রতিপন্ন করা হবে না, এবং সে আত্মনির্ভর হয়ে উঠবে, তখন জ্বলে উঠবে আপন শক্তিতে। তো এই বিষয়টিকে আমাদের খেয়াল রাখতে হবে। যৌতুকের কারণে নারীদের শ্বশুরবাড়িতে বৈষম্যের শিকার হতে হয়। এক্ষেত্রে তাদের সন্তানদের প্রতি একটা বিরূপ প্রভাব পড়ে। তো আমাদের নেক্সট প্রজন্মের উপর এটা একটা সহিংসতার প্রকাশ। তো এক্ষেত্রে কি করা উচিত আমাদের? অপু দাদার মনে হয় নেট সমস্যা। আবার বলো তো কোশ্চেনটা, আমি আসলে ভালোভাবে শুনতে পাই। সাধারণত মেয়েদের শ্বশুরবাড়িতে বৈষম্যের শিকার হতে হয়। যৌতুকের কারণে হোক বা অন্যান্য ক্ষেত্রেই লিঙ্গ বৈষম্যের শিকার হতে হয়। এক্ষেত্রে আমাদের নেক্সট প্রজন্মের উপরে একটা বিরূপ প্রভাব পড়ে, তাদের সন্তানদের উপরে। তো এক্ষেত্রে আমাদের কি করা প্রযোজ্য? ইয়া, আমি তোমার কথা শুনতে হ্যাঁ, পাই। খুবই তোমার মনে হয় নেটের সমস্যা ছিল বা কোনো কারণে আমি শুনতে পাই। আবার বলো কোশ্চেনটা। ঠিক আছে। আমি বলতেছি ওর কোশ্চেনটা, সেটা হচ্ছে যে ও বলতে চাচ্ছে যে অনেক সময় মেয়েরা বৈষম্যের শিকার হয়, হ্যাঁ, শ্বশুর বাড়িতে গিয়ে। তো এই বৈষম্যের শিকার হওয়ার কারণে যে নেক্সট প্রজন্মটা আসতেছে, সেই নেক্সট প্রজন্মটা একটা মানে তাদের উপর একটা বিরূপ প্রভাব সৃষ্টি হয়। এখান থেকে কিভাবে আমরা পরিত্রাণ পেতে পারি? তুমি কি শুনতে পাইছো? মানে দাদা, যৌতুক আহ, যৌতুকের কারণে আমাদের যে নেক্সট প্রজন্ম আসতেছে তাদের যে বিরূপ প্রভাব হয় সেটা। হ্যাঁ, মানে ও বলতে চাচ্ছে যে যৌতুকের কারণে অনেক সময় মেয়েরা হ্যালো। বৈষম্যের শিকার হচ্ছে। হ্যাঁ, ধরো যে কারো পুত্রবধূ বা কারো স্ত্রী হচ্ছে বৈষম্যের শিকার হচ্ছে, হ্যাঁ। তো
বৈষম্যের শিকার হলে স্বাভাবিকভাবে তার মানসিক স্বাস্থ্য, শারীরিক স্বাস্থ্য ভেঙে পড়বে। ফলে তার যে পরবর্তী প্রজন্ম আসবে, হুম। মানে তার যে হচ্ছে শিশু সন্তানরা আসবে, তারা এইটার মাধ্যমে কিভাবে বিরূপ প্রভাবের শিকার হচ্ছে। হ্যাঁ, এটা কোশ্চেনটা আসলে খুবই ভালো, কারণ যৌতুকের যৌতুক অপরাধের যে শিকার হয়, সেই নারীটাই কেবলমাত্র জানে যে তার মধ্য দিয়ে কি যায়। আহ, এই যৌতুকের শিকার হলে প্রথমত তার মানসিক যে স্বাস্থ্য, মেন্টাল হেলথ, সেটা ডিস্ট্রয় হয়ে যায়। দ্বিতীয়ত তার মধ্যে আমাদের যেটাকে বলি আমরা ডোমেস্টিক ভায়োলেন্স, সেটা ঘটে। আহ, তৃতীয়ত তাকে আহ, মানে ফ্যামিলির অন্যান্য মেম্বার থেকে তাকে একটু নিচু চোখে বা ওয়ান কাইন্ড অফ একটা জঞ্জাল, যেটাকে আমরা খুব খারাপ কথায় বললে একটা জঞ্জাল বা বোঝা হিসেবে ট্রিট করা হয়। তো এরপরে সেই মেয়েটা যখন আহ, তার এই মানসিক ভায়োলেন্স, ডোমেস্টিক ভায়োলেন্স, এই যে বোঝা, প্রতিদিনের যে একটা বোঝা, তাকে খাবার দাবার ভালোভাবে দেয় না হয়তো, উঠতে বসতে কথা শুনতে হয়, এই যে ডিপ্রেশন, এর মধ্য দিয়ে যখন সে একটা প্রেগনেন্সির মতো গুরুত্বপূর্ণ স্টেজে যায়, তার যে ডিপ্রেশন, এই যে সব জিনিসগুলা তার এই প্রেগনেন্সির যে হেলথ, হ্যাঁ, সেটাতে খুবই বিরূপ প্রভাব ফেলে। এর ফলে তার যে ভবিষ্যৎ প্রজন্ম আসবে, প্রেগনেন্সির সময় আমরা কি চাই, একটা মেয়ের একটা তার স্বামীর পাশে থাকাটা খুবই জরুরি, এবং তাকে মেন্টালি সাপোর্ট দেওয়া, তার পরিমাণ মতো খাওয়া দাওয়া করা, রেস্ট নেওয়া, তার কোনোটাই তার পক্ষে ঘটে না, যার কারণে খুবই একটা আহ, মানে বাজে সিচুয়েশনের মধ্যে দিয়ে যেতে হয়। এর ফলে যে তার যে ভবিষ্যৎ প্রজন্ম আসবে, তার যে শিশুটা পেটের মধ্যে আছে, এর খুবই স্বাভাবিকভাবেই যে অন্যান্য বাচ্চার মতো সুস্থ বাচ্চা কম থাকে। তো যৌতুকটা আসলে এমন পর্যায়ে যে যৌতুক অপরাধটা এতটাই এর খারাপ ইফেক্ট আসলে, যে শুধুমাত্র সে সেই নারী পর্যন্তই টিকে থাকলো না, তার প্রভাবটা সেটা কিন্তু তার ভবিষ্যৎ যে প্রজন্ম আসতেছে, তার যে বাচ্চা আসতেছে, তার উপরেও কিন্তু প্রভাবটা সরাসরি ভাবে বা পরোক্ষভাবে পড়তেছে। তো এটা থেকে পরিত্রাণের জন্য যেটা করতে পারি আমরা আসলে, আহ, এটা প্রতিকারের থেকে প্রতিরোধ করাটা জরুরি। প্রথম কথা হচ্ছে যে যৌতুকের যেন শিকার না হয়, এরকম অপরাধের কোন নারী যেন শিকার না হয়, আমাদেরকে সেই জায়গাটায় আগে আমাদের উম, মনোযোগ দেওয়া দরকার। এবং কোনো এক নারী যদি শিকার হয়েও যায়, এখন এর পরে আসলে আমরা যেটা করি, আমাদের আহ আহ, এখানে আসলে একজন নারী যখন শিকার হয়ে যায়, তার মানে আমাদের মধ্যে সমাজের মধ্যে এটা আসলে গোড়াপত্তনে ঢুকে গেছে, যার কারণে সে নারীটার এই সমস্যা হবে। আমাদের আসলে তেমন কিছু করার নাই, কারণ আহ, সে যখন শিকার হয়ে গেছে, তার এই ইফেক্টটা তার বাচ্চার ক্ষেত্রে পড়বে। আমরা যেটা করতে পারি, আমাদের রাষ্ট্র ব্যবস্থা যেটা করতে পারে, যে আহ, এরকম যৌতুকের কোন শিকার নারী যদি অভিযোগ জানায় যে আমার পেটে বাচ্চা বা আমার ভবিষ্যৎ ছেলে মেয়ের কিভাবে দেখা হবে, তাহলে আসলে আহ, রাষ্ট্রের আসলে আইনি প্রয়োগটা, যেটা আমাদের দেশে খুবই আহ, কম বা নাই নাই বললেই চলে, সেই জায়গাটা শক্ত হওয়া দরকার। হ্যাঁ, যেন তার উপরে এই অত্যাচারটা না করা হয়। এখানে আমি অল্প একটু অ্যাড করি অপুর সাথে, সেটা হচ্ছে যে প্রথমে আমাদেরকে একটু দেখতে হবে যে বৈষম্যের শিকারটা আসলে তারা কিভাবে হচ্ছে, হ্যাঁ, এই যৌতুকের কারণে। তো আমরা আগেই বলেছি যে যেহেতু প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে এই যৌতুক নেওয়ার প্রথাটা কিংবা চলনটা খুবই বেশি, আবার সেই প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে বেশিরভাগ অংশই হচ্ছে খুব বেশি একটা শিক্ষিত নয়, অল্প শিক্ষিত। তাদের ক্ষেত্রে যেভাবে বৈষম্যটা হয় আসলে, বৈষম্যের ক্ষেত্রে প্রথম যেটা শুরু হয় সেটা হচ্ছে সেই নারীকে, ধরেন কোন একটা নারী প্রেগনেন্ট অবস্থায় রয়েছে, তাকে কি করা হয়, শুধুমাত্র যৌতুক না পাওয়ার কারণে তাকে দিয়ে ভারী ভারী কাজ করানো হচ্ছে। এতে করে কি হচ্ছে, তার কিন্তু শারীরিক দুর্বলতা চলে আসতেছে। এবং যেহেতু তাদের মনের মধ্যেই গেঁথে আছে যে এ তো আমাকে যৌতুক দেয়নি ভালোভাবে, সুতরাং তাদের মনের মধ্যে একটা হিংসাত্মক ভাব জেগে ওঠে, এবং সেই হিংসা থেকেই কি করা হয়, অনেক সময়
কুসংস্কারে আচ্ছন্ন হয়ে পড়ে মানুষ, তাকে ভালো ভালো খাবার দেয় না। সো সেই সময় তাকে ভারী কাজ করানো হয়, আবার সারাদিন নানান ধরনের কথা শোনানো হয়। এতে করে কি হয়, ভালো ভালো খাবার না পেয়ে কিংবা ভারী কাজ করানোর ফলে একদিকে যেমন তার শারীরিক স্বাস্থ্য ভেঙে পড়ছে, অন্যদিকে তার মানসিক স্বাস্থ্যে কিন্তু এটা বিশাল বড় একটা আঘাত আনছে। এর ফলে কি হয়, আমরা যদি একটু মেডিকেল সায়েন্সের দিকে তাকাই তাহলে দেখবো যে যে নারীটি তার প্রেগনেন্সি অবস্থায় ভালো একটা পরিবেশ পাচ্ছে না, মানসিক চাপ পাচ্ছে না ফ্যামিলি থেকে, তাদের ক্ষেত্রে কি হয়, সেই মানসিক ইফেক্টটা কিন্তু গিয়ে পড়ে তার বাচ্চার উপর, তার সন্তানের উপর। ফলে তারা কি হয়, সেই বাচ্চাটি যখন পৃথিবীতে আসে তখন তার গড় আয়ু কিন্তু খুবই কম হয়। এবং এ কারণেই আমরা দেখি যে যত অনুন্নত দেশ আছে পৃথিবীর, থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি যেগুলোকে আমরা বলি, তার মধ্যে বাংলাদেশও অবস্থিত অবশ্যই। সো এই দেশগুলোতে কি হয়, অত্যধিক বেশি মেধাবী মানুষজন কিন্তু তৈরি হয় না। আমরা যদি উন্নত দেশগুলোতে তাকাই তাহলে দেখবো যে তাদের সন্তানরা খুবই সুন্দর একটা পরিবেশে বড় হয়। তারা কি করে, বাবা মায়ের ভালোবাসা পায়, সঠিক খাবার পায়, সঠিক একটা পরিবেশ পায়। ঠিক আছে? কিন্তু বাংলাদেশে যদি আমরা তাকাই তাহলে কি দেখবো, একটা হচ্ছে যেই ছেলেটি যেই মেয়েটি পৃথিবীতে আসবে বা যে বাচ্চাটি পৃথিবীতে আসবে, সে তার মায়ের পেটে থাকা অবস্থায় পুষ্টি পায়নি। তার মা হচ্ছে কারো মানসিক সাপোর্ট পায়নি। ফলে তার গড় আয়ু কিন্তু কম হয়ে যাচ্ছে। আবার সেই বাচ্চাটি যখন পৃথিবীতে আসলো তখনও সে কি হয়, সেও কিন্তু বৈষম্যের শিকার হয়। কিভাবে? যদি কন্যা শিশু হয় তাহলে কি হয়, সেও তার মায়ের মধ্যেই খাবার কম পায়, গুরুত্ব কম পায়। তারপর হচ্ছে বিভিন্ন ধরনের হেয় প্রতিপন্নতার শিকার হয়। আবার যদি এমনটা কখনো হয় যে কোনো একটা ফ্যামিলিতে তারা চেয়েছিল আহ ছেলে শিশু, হয়ে গেছে মেয়ে শিশু, তখন কি হয়, একই সাথে তার মা এবং শিশু দুজনেই কিন্তু বিভিন্ন ধরনের কথা শুনে এবং ফ্যামিলি থেকে বিভিন্ন ধরনের ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার হয়। তো এভাবে কি হয়, আমাদের যে নেক্সট প্রজন্ম কিংবা ওই ফ্যামিলির বা ওই নারীর যে নেক্সট প্রজন্ম, সে কি হয়, সে গড় আয়ু খুবই কম হয় এবং তার মানসিক গঠন, শারীরিক গঠন এগুলা কিন্তু প্রতিনিয়তই বাধাগ্রস্ত হয়। তো আমরা যদি দেখি যে সবকিছুর মূলে আসলে কি আছে, অন্যান্য ফ্যাক্টর এখানে কাজ করতে পারে। এমনটা হতেই পারে যে কোনো একটা ফ্যামিলি যৌতুক নেয়নি, তারপরেও ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার হচ্ছে কোনো নারী, এরকমটা হয় অনেক সময়। কিন্তু বেশিরভাগ ডোমেস্টিক ভায়োলেন্সের মূলে যদি আমরা দেখি তাহলে দেখবো হচ্ছে এই যৌতুক প্রথা। তো আমাদের যেটা করতে হবে, এই যৌতুক প্রথাকে বাই এনি হুক অর এনি কুক আমাদেরকে এটা বন্ধ করতে হবে। মানে যৌতুক প্রথা সবকিছুর মূলে, যত নষ্টের মূল এই যৌতুক প্রথা। সুতরাং যদি আমরা এটাকেই বন্ধ করতে পারি তাহলে দেখবো যে আমাদের পরবর্তী প্রজন্ম একটা সুন্দর সুশৃঙ্খল নির্মল পরিবেশে বড় হচ্ছে এবং তখন দেখা যাবে তাদের আইকিউ ডেভেলপ করতেছে, তারা বিভিন্ন গবেষণায় ভূমিকা রাখছে, এভাবে দেশও এগিয়ে যাবে। তো এক্ষেত্রে চিকিৎসক বা স্বাস্থ্যকর্মীদের কি ভূমিকা রয়েছে, মানে কি করতে পারে তারা এই সমস্যা সমাধানে? এই সমস্যার সমাধানে আসলে স্বাস্থ্যকর্মী কিংবা চিকিৎসক সবাই আসলে, সমাজের যত মানুষ আছে প্রত্যেকেই ইচ্ছে করলেই কিন্তু এখানে ভূমিকা রাখতে পারে। তো যদি আমরা চিকিৎসকদের দিকে তাকাই, তারা আসলে কি করতে পারে, তারা সবসময় চেষ্টা করে, তারা দুই ভাবেই হেল্প করতে পারে। একটা হচ্ছে প্রত্যক্ষভাবে হেল্প করতে পারে, আরেকটা হচ্ছে পরোক্ষভাবে হেল্প করতে পারে। যে কোনো চিকিৎসক মানেই কিন্তু সে প্রত্যক্ষভাবে হেল্প করে। যেমন ধরুন, একজন মা যে কিনা গর্ভাবস্থায় রয়েছে, তার আহ, শিশুটিকে, তার বেবিটাকে পৃথিবীতে আনার জন্য তারা সকল ধরনের চেষ্টা কিন্তু করে যায়। হ্যাঁ, কখনো দেখবেন না যে কোনো ডক্টর অবহেলায় কোনো একটা শিশুকে মেরে ফেলছে, এরকম সাধারণত হয় না, বা এটা হওয়ার কথাও না। সো তারা প্রত্যক্ষভাবে কি হেল্প করছে, সেই মাটিকে সুন্দরভাবে পরামর্শ দিচ্ছে কিভাবে হচ্ছে খাবার খেতে হবে, কিভাবে তাকে চলাফেরা করতে হবে, কিভাবে তার মানসিক স্বাস্থ্য ডেভেলপ করতে হবে। আবার যখন সন্তান ভূমিষ্ঠ হচ্ছে তারপর সন্তানের যত্নাদি কিভাবে করবে, কিভাবে চলাচল করবে, তার যত্ন বা কেয়ার কিভাবে নিতে হবে, সবকিছু শিখিয়ে দিচ্ছে। সো এটা হচ্ছে এক ধরনের প্রত্যক্ষ হেল্প। আবার পরোক্ষভাবে যদি আমরা হেল্প দেখি তাহলে দেখি যে অনেক চিকিৎসক বিভিন্ন চ্যারিটির সাথে কিন্তু যুক্ত। তারা কি করে, সেই সেবামূলক বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে তারা একদম প্রান্তিক পর্যায়ে মানুষের দরজা পর্যন্ত গিয়ে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা কিন্তু দিচ্ছে। আমরা এই ক্ষেত্রে দেখতে পাই যে অনেক ধরনের প্রতিষ্ঠান আছে বাংলাদেশে, যেমন ধরুন আশার আলো প্রতিষ্ঠান,
তারপর মহিলা এবং শিশু বিষয়ক বিভিন্ন প্রতিষ্ঠান যেখানে কিনা ডক্টররা কিন্তু কাজ করে, এবং আমরা মেডিকেলের স্টুডেন্টরাও কিন্তু এখানে কাজ করে, আমরা দেখেছি। সো এভাবেই তারা আসলে প্রতিনিয়ত ভূমিকা রাখছে, এবং যদি কেউ দীর্ঘায়িত ভূমিকা রাখতে চায় তাহলে ইচ্ছে করলেই কিন্তু করা যায়। বিভিন্ন প্রতিষ্ঠান আছে, বিভিন্ন সংস্থা রয়েছে, তাদের সাথে যুক্ত হয়ে আমরা ডক্টর কিংবা মেডিকেল স্টুডেন্ট কিংবা স্বাস্থ্যকর্মী তারা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে কিন্তু হেল্প করতে পারবো। অপু দেবনাথ দাদার কাছে প্রশ্ন রাখছি যে আমাদের কাছে আসলে প্রশ্ন আসে যে একজন স্বাবলম্বী মেয়ে যদি একজন বেকার ছেলেকে বিয়ে করে তাহলেই অধিকাংশেই যৌতুক কমে যাবে। তো এক্ষেত্রে এই কথাটি কতটুকু কার্যকরী? আহ, স্বাবলম্বী মেয়ে একটা বেকার ছেলেকে বিয়ে করবে, বা একটা স্বাবলম্বী ছেলে একটা বেকার মেয়েকে বিয়ে করবে, তো ঘটনাটা যেটাই হোক, যৌতুক কমানোর ক্ষেত্রে আহ, আসলে এই বৈষম্যটাই দায়ী। মানে বৈষম্য রাখা যাবে না, আমরা ইকুইটিতে বিশ্বাসী। আমাদের আজকের আপনি যদি এই যৌতুকের কারণ দেখেন, আহ, যৌতুকের অনেকগুলো কারণের মধ্যে যে মেইন কয়েকটা কারণ আমি দেখাতে চাই, সেটা হচ্ছে আমাদের পিতৃতান্ত্রিক সমাজ ব্যবস্থা, এবং মেয়েদেরকে একটা বোঝা হিসেবে গণ্য করা আমাদের সমাজে, যে আহ, মেয়েরা ডিপেন্ডেন্ট না, মেয়েরা বড় হয়ে একা একা চলতে পারে না, মেয়েরা বড় হয়ে খাবে কি, তাদের পেট চালাবে কি, এই যে বোঝা, হ্যাঁ মানে আহ, এটার কারণে এটাও একটা। তা শোনা যাচ্ছে? তোমার ওখান থেকে একটা নয়েজ আসতেছে, তুমি হচ্ছে তোমার আচ্ছা, ইয়ারফোনটা একটু দাদা ডিসকানেক্ট করার পর আবার কানেক্ট করো। দাদা আপনি একটু কন্টিনিউ করেন, আমাকে আমি একটু আসতেছি 2 মিনিট। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তাহলে তোমার প্রশ্নটা ছিল যে যদি একটা স্বাবলম্বী মেয়ে একটা বেকার ছেলেকে বিয়ে করে তাহলে কি হবে? কোশ্চেনটা আরেকবার বলো তো। মানে এটা আসলে আমাদের সংগঠন নিয়ে অনেকে প্রশ্ন করে যে একজন স্বাবলম্বী মেয়ে যদি বেকার ছেলেকে বিয়ে করে তাহলেই যৌতুক নাকি কমে যাবে। তো এটা আসলে কি আদৌ যৌতুক কিনা? অ্যাকচুয়ালি ব্যাপারটা এরকম না যে একটা স্বাবলম্বী মেয়ে একটা বেকার ছেলেকে বিয়ে করলে যৌতুক কমে যাবে, ব্যাপারটা এরকমটা না। তখন তো উল্টা সিস্টেমও চালু হতে পারে যে একটা স্বাবলম্বী মেয়ে দাবি করলো আমাকে এতগুলো টাকা দাও, তাহলে আমি এই বেকার ছেলেটিকে বিয়ে করব। যেমন ধরো আমরা যদি যৌতুকের মূলটা দেখতে চাই যে যৌতুক প্রথাটা আসলে আসলে আসছে কোথা থেকে আসছে, যখন আমরা যদি প্রাচীনকালে তাকাই তাহলে দেখবো এই যৌতুক প্রথার মধ্যে প্রচলন শুরু হওয়ার পিছনেই রয়েছে মেয়েদেরকে টাকা পয়সা দিয়ে কিংবা মেয়েদেরকে কোন একটা উপহার দিয়ে তারপর সেই মেয়েটিকে নিজের ঘরে নিয়ে আসতে হতো নিজের স্ত্রী হিসেবে। পরবর্তীতে এটা কি হয়ে যায়, যখন ছেলেরা নিজেরাই স্বাবলম্বী হওয়া শুরু করলো, পিতৃতান্ত্রিক যে পরিবেশটা গড়ে উঠলো, সেটার কারণে কি হয় এই যৌতুক প্রথাটা চেঞ্জ হয়ে যায়। তখন কি হয়ে যায়, মেয়েদের পরিবারকেই উল্টো ছেলেকে টাকা দিতে হলো। তো এখানেই আমাদের প্রথমেই আসলে ডিফাইন করতে হবে যে বিবাহ মানে আসলে কি। বিবাহ মানে হচ্ছে যে দুইটা মনের মিলন এবং দুজন মানুষ একসাথে সংসার শুরু করা। ঠিক আছে, এখানে যদি প্রথমেই কোনো একটা শর্ত দিয়ে দেওয়া হয় তাহলে তো সেটা আর আসলে কোনো বিয়ে হলো না। তো যদি একটা স্বাবলম্বী মেয়ে একটা বেকার ছেলেকে বিয়ে করে তাহলে কি হবে? তাহলে কিছুই হবে না। বরং সমাধান এটা না হয়ে
আমাদেরকে এটা ডিফাইন করতে হবে যে স্বাবলম্বী বলতে আসলে কি বোঝায়। স্বাবলম্বী মানে যদি আমরা শুধুমাত্র ধরি যে একটা টিপিক্যাল চাকরি করবে, মানে একটা চাকরিজীবী মেয়ে একটা বেকার ছেলেকে বিয়ে করতেছে, ঠিক আছে, তাহলে এর পিছনে আমাদেরকে দেখতে হবে যে যেই বেকার ছেলেটি আছে সে কেন বেকার। তাকে যদি আমরা সেই আহ রহস্যটা উদ্ঘাটন করতে পারি যে বেকার ছেলেটি কেন বেকার, এবং সেও যদি নিজের আহ যোগ্যতা দিয়ে কোনো একটা কর্মসংস্থান করতে পারে, তাহলে কিন্তু এটার সমস্যার সমাধান হয়ে যাচ্ছে। বাট এটা রিয়েলিস্টিক ভাবে সম্ভব না যে একটা স্বাবলম্বী মেয়ে একটা বেকার ছেলেকে বিয়ে করবে, ঠিক আছে। এটা শুধুমাত্র যদি হয় যে কোনো একটা রিলেশনে থেকে তারা বিয়ে করছে, এরকমটা হতে পারে, কিন্তু বাস্তবিক অর্থে এরকমটা সাধারণত হয় না। তো এটা যদি কোনোভাবে আমরা শুরুও করি, প্রথম কথা হচ্ছে যারা এই ধরনের প্রস্তাব দিচ্ছে যে একটা স্বাবলম্বী মেয়ে বেকার ছেলেকে বিয়ে করবে, ঠিক আছে, তাকেই যদি আমি কোশ্চেন করি যে ঠিক আছে তুমি যে এই কথাটা বললা, তুমি কি কখনো বিয়ে করবে একটা বেকার ছেলেকে, তার অ্যান্সার কিন্তু হবে যে না, আমি এরকম বিয়ে করবো না। বাট সে নিজে বিয়ে করবে না, আবার অন্যকে হচ্ছে বলে বেড়াবে যে ঠিক আছে তুমি স্বাবলম্বী কিন্তু তুমি বিয়ে করবে একটা বেকার ছেলেকে। এরকমটা কখনো হয় না। আমি যখন প্রথম বলছিলাম যে এই যৌতুক প্রথাটাকে কিভাবে নির্মূল করা যাবে, সেখানে কিন্তু আমি বলছিলাম যে যৌতুক প্রথা নির্মূলের অন্যতম একটা কারণ হতে পারে বা একটা মাধ্যম হতে পারে মেয়েদেরকে কর্মসংস্থানের মধ্যে নিয়ে আসা, ঠিক আছে। তাহলে আমাদেরকে যদি যৌতুক প্রথা সত্যিকার ভাবেই নির্মূল করতে হয়, তাহলে যেটি করতে হবে সামাজিক সচেতনতা বাড়াতে হবে, আইনের প্রয়োগ করতে হবে খুবই কঠোরভাবে, এবং তার সাথে মেয়েদেরকে কর্মসংস্থানে নিয়ে আসতে হবে। যেমন ধরো কোনো একটা ছেলে, ঠিক আছে, সে যখন বেকার আছে, ধরে নিলাম যে কোনো একটা মেয়ে, সে আবার স্বাবলম্বী, সে হচ্ছে কর্মসংস্থানে আছে, সে বিয়ে করতে যাচ্ছে একটা বেকার ছেলেকে। এই ক্ষেত্রে বাধা কি আসবে না? অবশ্যই আসবে। এই ক্ষেত্রে দেখা যাবে ছেলের পরিবার থেকে কোনো বাধা আসবে না, কিন্তু মেয়ের পরিবার তো আছে, সে কিন্তু নিশ্চয়ই বাধা দিতে চেষ্টা করবে। তাহলে এখানেই তো ওই যে ফেলাসির মতো হয়ে গেল। মানে যখন ছেলেটি স্বাবলম্বী, ছেলের পরিবার নিতে যাচ্ছে যৌতুক, আবার যখন মেয়ে স্বাবলম্বী, তখন মেয়ের পরিবার বিয়ে দিতে চাচ্ছে না। মানে তারা যদি যৌতুক নাও চায়, সেটা হতে পারে যে তারা যৌতুক চায় না, মেয়ের পরিবার কোনো টাকা পয়সা চায় না, যৌতুক চায় না, কিন্তু মেয়ের পরিবার এখানে বেঁকে বসবে যে না, আমার মেয়ে তো হচ্ছে আহ কর্মসংস্থান কর্মসংস্থানে আছে, তার একটা চাকরি আছে, ঠিক আছে, সে একটা এস্টাবলিশ মানুষ, সেখানে একটা বেকার ছেলের সাথে বিয়ে দিবে। তো এরকমটা হতে পারে। বাট এটা আপাত দৃষ্টিতে মনে হয় যে না, এটা খুবই সুন্দর একটা প্রস্তাব যে একটা স্বাবলম্বী মেয়ে একটা বেকার ছেলেকে বিয়ে করবে, কিন্তু বাস্তব বাস্তবিক ক্ষেত্রে এটা হবে না। কারণটা হচ্ছে আমরা বাংলাদেশের যে কোনো জব সেক্টরে যদি যাই, তাহলে ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেখতে পাবো যে ছেলেরা সব থেকে বেশি চাকরি করতেছে। শুধুমাত্র প্রাইমারি স্কুল কিংবা স্কুল টাইপের যে চাকরিগুলো রয়েছে, জবগুলো রয়েছে, সেখানে মেয়েদের পার্টিসিপেশনটা একটু বেশি। তাছাড়া সব ক্ষেত্রে দেখবো যে ছেলেদের পার্টিসিপেশনটা বেশি। তো এরকমটা যদি হয় যে হচ্ছে স্বাবলম্বী মেয়েরা বেকার ছেলেকে বিয়ে করতেছে, তাহলে কি হবে, স্বাবলম্বী ছেলের সংখ্যা বেড়ে যাচ্ছে। তখন কি হবে, যেই মেয়েটি বেকার তাকে যখন বিয়ে দিতে যাবা, তা মানে কার সাথে তাকে বিয়ে দিতে পারো? তোমার কি মনে হয় যে একটা, যখন দেখবে আমি আমি একটা স্বাবলম্বী ছেলে, আমি একটা জব করি, আমি দেখতেছি যে আমার পাশের ছেলেটি জব করে না, বেকার, কিছুই করে না, সেই পাইলো একটা স্বাবলম্বী মেয়ে, তাহলে আমি জব করি, আমার কি পাওয়া উচিত? আমার তো এর থেকেও বড় কিছু পাওয়া উচিত, এরকম একটা এক্সপেকটেশন চলে আসবে। তখন কি হবে, একটা ইমব্যালেন্স চলে আসবে। কিরকম ইমব্যালেন্স? দেখা যাবে যে স্বাবলম্বী মেয়েরা বেকার ছেলেকে বিয়ে করতেছে কোনো ধরনের যৌতুক ছাড়াই, ঠিক আছে, এই পর্যন্ত গেল। বাট স্বাবলম্বী ছেলেটা কি করবে, কোনো একটা বেকার মেয়েকে যখন বিয়ে করতে যাবে, তখন কি হবে, তখন সে বর্তমানে যে পরিমাণ যৌতুক চাবে বা চাওয়ার কথা, ওই পর্যায়ে গেলে তখন সে ডাবল যৌতুক নিয়ে আসবে। কারণ সে তখন উদাহরণ হিসেবে দেখাবে যে দেখো ওই যে একটা স্বাবলম্বী মেয়ে বেকার ছেলেকে বিয়ে করতেছে, তাহলে আমি একটা স্বাবলম্বী ছেলে হয়ে একটা বেকার মেয়েকে কিভাবে বিয়ে বিয়ে করবো। হ্যাঁ, যদি এরকমটা হইতো যে না ঠিক আছে, এখানে একটা মিউচুয়ালিটির মধ্যে যদি চলে আসতো যে ঠিক আছে, বেকার ছেলেরা স্বাবলম্বী মেয়েকে বিয়ে করতেছে, আবার স্বাবলম্বী ছেলেরা বেকার মেয়েকে বিয়ে করতেছে, তাহলে একটা ব্যালেন্স চলে আসতো। কিন্তু এখানেও আছে সমস্যা, কারণ এইভাবে সমাজের মধ্যে একটা আহ অসুস্থ প্রতিযোগিতা শুরু হবে, কে কত বেকার থাকতে পারে। কারণ যখন আমি জানি যে আমি বেকার থাকলে একটা স্বাবলম্বী মেয়ে পাবো, তা আমি কেন আর জব খুঁজবো। আবার যখন কোন একটা মেয়ে দেখবে যে আরে বেকার থাকলেই তো একটা ভালো ছেলে পাওয়া যাচ্ছে, স্বাবলম্বী ছেলে, সো সে দেখবে যে
সে আর কর্মসংস্থানের দিকে ঝুঁকতেছে না। তো এখানে অনেক ধরনের ফেলাসি চলে আসবে। এই কারণে এটি আসলে বাস্তবসম্মত প্রস্তাব না। তো যারা এই ধরনের প্রস্তাব দিচ্ছে, আমার মনে হয় তাদের সাথে আরেকটু আমাদের বসা উচিত। কারণ রিয়েলিটিতে আসলে কি ঘটবে সেটা নিয়ে আমাদের একটু রিসার্চ করা প্রয়োজন। অপু, আসলে এই ব্যাপারে তারা কিছু একটু বলে বলো। যে, হ্যাঁ, 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 বলো। মেয়ের বাবাই আর কি যৌতুক দিতে চায়, যে আমার চাকরিজীবী ছেলে রাখবে, আমি আমার মেয়েকে দিব, আমি অনেক যৌতুক দিব। তো হ্যাঁ, ওই যে এক্ষেত্রে এটাই তো প্রথম না প্রথমে তো এইটা এটাই বলছিলাম যে অনেক সময় কি হয়, মানে যৌতুক প্রথাটা আসলে কেন এতদিন পর্যন্ত জিইয়ে রাখা হয়েছে দেশে। এতদিন পর্যন্ত এই যৌতুক প্রথা কিভাবে দেশে সার্ভাইভ করতেছে, এভাবেই হয়। মানে ছেলেদের পক্ষ থেকে এটাকে আরো আরো ভালোভাবে প্রমোট করা হচ্ছে, অথবা মেয়ের পক্ষ থেকে পরোক্ষ কিংবা প্রত্যক্ষভাবে প্রমোট করা হচ্ছে। আমি তো কিছুক্ষণ আগে উদাহরণ বললামই যে আমাকেই ইতিমধ্যে কয়েকজন অভিভাবক তাদের মেয়েকে বিয়ে দেওয়ার জন্য এভাবে প্রস্তাব দিয়েছে, প্রত্যক্ষ কিংবা পরোক্ষ। কেউ সরাসরি বলছে যে আমি এতগুলো টাকা দিব, একটা ভালো ছেলে দেখিও। আবার কেউ হচ্ছে লজ্জা শরমের খাতিরে কি করতেছে, সরাসরি বলতে পারতেছে না যে আমি এতগুলো টাকা দিব, সে বলতেছে যে আমার অমুক জায়গায় কিন্তু ফ্ল্যাট আছে। তার মানে সে আসলে ইশারায় বোঝাচ্ছে যে হ্যাঁ আমি কিন্তু এতগুলা যৌতুক দিতে পারি। তো যদি এরকমটা হয়ে থাকে, মানে এরকমটা হয়ে থাকলে যৌতুক প্রথাকে আর বিলুপ্ত করার মতো কোনো সুযোগই পাওয়া যাবে না। তো এই ক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, আইনটাকে কঠোরভাবে প্রয়োগ করতে হবে। কারণ আমরা দেখি যে উন্নত দেশগুলাতে তুমি যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলতে পারবে না। এখন যেই মানুষটা বাংলাদেশে যেখানে যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলে, সে বিদেশে গেলে আবার কি হয়, উন্নত দেশগুলোতে গেলে ঠিকই ডাস্টবিনে গিয়ে ফেলে। তার মানে কি, সে বাংলাদেশ থেকে যেদিন বিদেশে গেল, উন্নত দেশে, ওই দিনে কি তার মানসিকতা চেঞ্জ হয়ে গেল? মানসিকতা কিন্তু চেঞ্জ হলো না। বা সে ভয়ে আছে যে তাকে পুলিশ ধরে নিয়ে যাবে, একটা ফাইন করবে। ঠিক আছে, এই ভয়ে হলেও সে কিন্তু যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলছে না, একটা নির্দিষ্ট জায়গায় ফেলছে। সেখানকার ট্রাফিক রুলস মেনে চলতেছে। অনেক দেশে দেখা যায় যে ট্রাফিক পুলিশ নেই, শুধুমাত্র সিগন্যাল দিয়ে চলে। তবুও সবাই মানতে বাধ্য। কেন? কারণ সেখানে আইনটাকে কঠোরভাবে প্রয়োগ করা হচ্ছে। তো আইনের মাধ্যমে বাংলাদেশেও সম্ভব, যদি সেটাকে কঠোরভাবে প্রয়োগ করা যায়। কয়েক জায়গায় উদাহরণ সেটিং করতে হবে যে হ্যাঁ অমুক জায়গায় কিন্তু, এবং এগুলোকে মিডিয়া কাভারেজ দিতে হবে যে হ্যাঁ অমুক জায়গায় যৌতুক দিতে গিয়ে ধরা পড়ছে, ফলে তার এত বছরের জেল হয়েছে। তাকে অমুক অমুক আইনের ধারায় ফেলে তাকে হচ্ছে শাস্তি দেওয়া হয়েছে, সর্বোচ্চ সর্বোচ্চ শাস্তি। তো এই ধরনের যদি আমরা উদাহরণ সেটিং করতে পারি, তাহলেই কিন্তু যৌতুক প্রথাকে নির্মূল করা যাবে। তো এই ক্ষেত্রে কি করতে হবে, শুধুমাত্র ছেলে পক্ষকে শাস্তি দিলে হবে না। আমাদের সংবিধানের মধ্যে সুস্পষ্ট এই যৌতুক প্রথা কিন্তু নিষিদ্ধ। এবং 1980 সালে যখন প্রথম আইন করা হয় এই যৌতুক প্রথা নিরোধ আইন, তখন আমরা দেখি যে সেখানে খুব কম শাস্তি ছিল, 1 মাস থেকে 1 বছর। এবং ফাইন করা হতো মাত্র খুব সম্ভবত 5,000 টাকা। পরবর্তীতে 2018 সালে এবং 2018 সালে দুই সময় কিন্তু এই আইনটিকে দুই দুই সময়ে কিন্তু এই আইনটিকে একটু পরিবর্তন করা হয়। 2018 সালে সর্বশেষ যে আইন করা হয় সেখানে দেখা যায় যে শাস্তির মাত্রা বাড়ানো হয়, 1 বছর থেকে 5 বছরের মতো শাস্তি, যৌতুক দেয়া এবং নেয়া, এর সাথে সাথে 50,000 টাকা জরিমানা, কিংবা উভয় দণ্ডে দণ্ডিত করা যেতে পারে। এই ধরনের আইন আছে। তো এই আইনটাকে যদি আবার একটু ঘষা মাজা করে একটু কঠোর করা আচ্ছা, যায় হামিম ভাই এবং একটু কল দে এটাকে তো। ভালোভাবে প্রয়োগ করা যায়, হামিম ভাই একটু তাহলেই কল দে তো। যৌতুক প্রথা নির্মূল হবে। কল দে না একটু। তো আমার মনে হয় শুধুমাত্র সামাজিক সচেতনতা না, আমি কথা প্রথমে বলবো। আমাদের যেটা করতে হবে আইনের পরবর্তীতে আমাদেরকে সামাজিক সচেতনতা বৃদ্ধি করতে হবে মানুষজনকে। কারণ আমরা অলরেডি দেখি যে বাংলাদেশে 70% শিক্ষার হার। তার মানে আমরা ধরে নিতে পারি যে 100 জনের মধ্যে 70 জন মানুষ শিক্ষিত। বাট আমাদের যৌতুক প্রথা তো বেড়েই চলছে, বেড়েই চলছে। আর দাদা আমি তাহলে তো এখানে হলো না। যোগ হ্যাঁ, করি। অপু বলো। হ্যাঁ দাদা, এখানে হচ্ছে যে কল দে না। আইনের থেকেও যেটা দরকার, হিয়া যেটা বললো যে মেয়ের বাবাই দিতে চায়। হ্যাঁ, মানে ব্যাপারটা এরকম। এখানে যে আমাদের ফাইন্ড আউট করতে হবে সমস্যাটা কোথায় আসলে। সমস্যাটা কিন্তু টাকায় না, সমস্যাটা অন্য জায়গায়। অন্য জায়গায় কোথায়?
আমাদের যে মেয়েদেরকে ট্রিট করা হয় বা তাদেরকে যে বড় করা হয়, হ্যাঁ, আমাদের সমাজ ব্যবস্থায় মেয়েদেরকে ভালনারেবল হিসেবে গণ্য করা হয়। যার কারণে কি হয়েছে, আহ তারা যখন ভালনারেবল, আমরা ধরেই নিয়েছি যে তারা ছোট, তারা পারে না কিছু, তারা করতে পারে না। তো সেই জায়গাটা থেকে তার লাইফটা যেন ভবিষ্যৎ প্রজন্মে ওয়ান কাইন্ড অফ এটা একটা ইন্স্যুরেন্স হিসেবে তারা কাজে লাগায়, যে আজকে যদি আমি 10 লাখ টাকা দিয়ে আমার মেয়েকে ভালো জায়গায় বিয়ে দিতে পারি, তাহলে তার সারা জীবনে ভালো থাকবে। তো এই জায়গায় আমাদের যেটা আগে করতে হবে সেটা হচ্ছে যে ছেলে পক্ষ মেয়েকে, বেকার ছেলে আহ, চাকরিজীবী মেয়েকে বিয়ে করলো নাকি চাকরিজীবী ছেলে বেকার মেয়েকে বিয়ে করলো, এটা বড় ব্যাপার না। বড় ব্যাপার হচ্ছে যে আমাদেরকে সমান আহ মানে ব্যালেন্স রেখে আমাদেরকে ছেলে এবং মেয়ে দুইজনকেই স্বশিক্ষায় সুশিক্ষিত করতে হবে। আজকে যদি আপনি দেখেন যে হিয়ামনি, এই হিয়ামনি আজকে আজকে যে যৌতুক বিরোধী যে আমাদের যে মুভমেন্ট, সেটা কিন্তু রিপ্রেজেন্ট করতেছে। তার কারণ কি, আজকে যদি হিয়ামনি একটা গ্রামের কোন স্কুলে পড়তো বা সে যদি আজকে মেডিকেল স্টুডেন্ট না হইতে পারতো, তার পক্ষে কিন্তু তার জায়গা থেকে মন থেকে চাইলেও সে কিন্তু আজকে এই প্ল্যাটফর্মে এই সাহস করে যৌতুকের বিরুদ্ধে অবস্থান নিতে পারতো না। কারণ কি, কারণ হিয়ামনি যদি আজকে গ্রামের কোন স্কুলে পড়তো, তার মানে সে ধরেই নিত যে সে দুর্বল, তার পক্ষে কোনো কিছু সম্ভব না, আসলেই সম্ভব না। কিন্তু যখন সে মেডিকেলে পড়তেছে, সে জানে সে এস্টাবলিশড অলরেডি, সে দেশের একজন সিটিজেন ফার্স্ট ক্লাস সিটিজেন। তো সেই জায়গা থেকে হিয়ামনি কিন্তু এই যে যৌতুকের বিরুদ্ধে অবস্থান নিতে পারতেছে। তো আমাদের আসলে এই যে মেয়েদেরকে শিক্ষাগত দিক থেকে তারা যে একটা কেবল বেচা কিনার বিষয়বস্তু না, সেই জিনিসটা আহ মেয়েদেরকে আহ বুঝার জন্য হলেও, হ্যাঁ, তারা যখন স্বশিক্ষায় সুশিক্ষিত হতে পারবে, তখন তারা নিজে থেকেই হিয়ামনিকে তার বাবা অবশ্যই শিখে দেয় নাই যে মা তুমি গিয়ে আজকে যৌতুকের বিরুদ্ধে অবস্থান নাও। হিয়ামনি আজকে শিক্ষিত হতে পেরেছে দেখেই কিন্তু সে এই সিদ্ধান্তে আসতে পেরেছে যে না, যৌতুক একটা অপরাধ, আমি যৌতুক দিব না, যৌতুক নিব না। দ্যাটস ইট। না অপু, তোমার কথা আমি বুঝতে পারছি। আহ তোমার স্ট্যান্ডের জায়গাটি হচ্ছে যে যদি সুশিক্ষায় শিক্ষিত সবাই হয়ে যায়, ঠিক আছে, অথবা সবাই উচ্চশিক্ষায় শিক্ষিত হয়, তাহলে হয়তো এটা নির্মূল করা যাবে। কিন্তু এখানে অনেকগুলা কন্ডিশন আসবে, অনেকগুলো সিনারিও আমরা দেখতে পাবো। যেমন ধরো, আজকে হচ্ছে হিয়া এখানে আসছে তার নিজের তাগিদে, তার মনে হয়েছে যে আসলেই যৌতুক প্রথা একটা ভালো জিনিস নয়, সুতরাং এর বিরুদ্ধে আমাকে দাঁড়াইতে হবে। কিন্তু আমরা এও দেখতে পাই যে নিশ্চয়ই ওই হচ্ছে আমাদের হিয়ার মতোই এমন কিছু মেয়ে পাবা যারা কিনা মেডিকেলে পড়ছে, বাট তার বাবা চায় যে তার মেয়েটি এই মেডিকেলে পড়ার পর একটা ভালো জায়গায় যাক, ঠিক আছে, মানে তার যে আর্থিক অবস্থা তার থেকেও একটা ভালো ঘরের ছেলেকে সে হচ্ছে তার মেয়েকে বিয়ে দিতে চায়। এই ক্ষেত্রে কি হয়, এরা হচ্ছে ওই যে প্রথমে বলছিলাম যে একটা অসুস্থ প্রতিযোগিতার মধ্যে এই মানুষগুলোকে এরকম দেখা যাবে যে 10% মানুষ এরকম পাওয়া যাবে যারা একটা অসুস্থ প্রতিযোগিতার মধ্যে আছে। মানে ধরো দেখা যাবে যে 5 জন মেডিকেল স্টুডেন্ট মেয়ে, ঠিক আছে, এখন 5 জনের ফ্যামিলি কিন্তু 5 রকম। কারো দেখা যাবে একটু আর্থিক অবস্থা ভালো, কারো দেখা যাবে আর্থিক অবস্থা খুবই কম, আবার এরকমও দেখা যাবে যে যাদের আর্থিক অবস্থা একদম খুবই, মানে একদম হাই ক্লাস যেটাকে আমরা বলি। তো কি হবে যদি তারা শুধুমাত্র এইটাই দেখে যে না, আমার মেয়ের একটা ভালো জায়গায় বিয়ে হলেই হলো, এরকমটা কিন্তু ওই 5টা ফ্যামিলি মানবে না। তারা কি করবে, তারা দেখবে কে কার থেকে ভালো ফ্যামিলিতে বিয়ে দিতে পারে। তো এই জায়গায় চলে আসবে একটা অসুস্থ মানসিকতা এবং অসুস্থ একটা প্রতিযোগিতা। এইখানে চলে আসবে কি, তখন কিন্তু আর সামাজিক সচেতনতাটা কাজ করে না, কারণ হাজারো হোক না কেন মানে তখন তারা কি করবে, একটা ভালো হাই ক্লাস ফ্যামিলির ছেলের সাথে বিয়ে দিতে গিয়ে তারা নিজেরাই একটা অন্তর্দ্বন্দ্বে পড়ে যাবে, এবং এখানে কি হবে, একটা অসুস্থ প্রতিযোগিতা গড়ে উঠবে। ফলে এইভাবেই কিন্তু চলে আসবে আবার সেই যৌতুক প্রথা। এমনটা যদি হতো যে দেশের সব মানুষের আর্থিক অবস্থা সমান, তখন কিন্তু এই সেন্টিমেন্টটা কাজ করতো যে ঠিক আছে, তাহলে আমরা সবাই যেহেতু শিক্ষিত, আর আমরা যৌতুকের দিকে না যাই। বাট যখনই একটা অসুস্থ প্রতিযোগিতার মধ্যে আমরা চলে আসি, তখনই কিন্তু নিজের থেকেই এই যৌতুক প্রথার উদ্রেক হয়ে যায়। তখন তুমি কিন্তু শুধুমাত্র এই শিক্ষা দিয়ে কিছু করতে পারবে না, তখন তোমাকে কম্পালসারি আইন লাগবেই, মানে আইনের কঠোর হস্তে এই বিষয়টিকে দমন করতে হবে।
কিছু ক্ষেত্রে বললাম যে কিছু ক্ষেত্রে আইন দমন করবে এবং কিছু ক্ষেত্রে সামাজিক সচেতনতা দমন করবে, একটি অপরটির পরিপূরক হয়ে থাকবে। আমরা একদম কোনোটার উপরেই ডিপেন্ড করতে পারবো না, কারণ তুমি যদি শুধুমাত্র আইনের উপর ডিপেন্ড করো তাহলে কি হবে, আইন তো সব জায়গায় পৌঁছাতে পারবে না। এমন এমন গ্রাম আছে যেখানে কখনো পুলিশ যায় না, আবার এমন এমন জায়গা আছে যেখানে পুলিশের যাওয়া সম্ভব না, সেখানে স্থানীয় দেখা যায় প্রভাবশালী ব্যক্তি আছে, তাদের প্রভাবে ধরো পুলিশ যেতে পারছে না, ঠিক আছে, তখন আইন কিন্তু ওখানে কিছু করতে পারতেছে না। আবার অনেকে আছে যে দুইটা ফ্যামিলি, মেয়ের ফ্যামিলি এবং ছেলের ফ্যামিলি দুইজনেই মিউচুয়াল করে যে ঠিক আছে আমরা জানাজানি করবো না, নিজেদের মধ্যেই টাকা টাকা পয়সা আদান প্রদান করে বিয়ে দিয়ে দিব। তো যদি এই মেন্টালিটি থাকে তখন তো সেখানে আইন কাজ করতে পারবে না। আবার কখনো কখনো এমনটা হবে যে দুইটা ফ্যামিলি শিক্ষিত, বাট তবুও তারা যৌতুক আদান প্রদান করার মাধ্যমে দুই ফ্যামিলিতে আত্মীয়তার সম্পর্ক গড়ে তুলতে যাচ্ছে। সেক্ষেত্রে কি করতে হবে, একজন শিক্ষিত মানুষকে তুমি গিয়ে আর কতভাবে বোঝাবা, সে তো নিজেই শিক্ষিত, তাকে আর তুমি বুঝাইতে পারবা না। তো এই ক্ষেত্রে কি করতে হবে, এই ক্ষেত্রে তোমাকে আইনের আশ্রয়টা নিতেই হবে। এই জন্যই বলছিলাম যে আইন এবং সামাজিক সচেতনতা, অর্থাৎ সুশিক্ষায় শিক্ষিত হওয়া, এই দুইটা কিন্তু একে অপরের পরিপূরক। দুইটাকেই আমাদের সমান্তরাল ভাবে নিয়ে যেতে হবে। না তো শুধুমাত্র আইনের উপর আমরা ডিপেন্ড করতে পারবো এককভাবে, আর না তো শুধুমাত্র সামাজিক সচেতনতার উপর। কারণ সামাজিক সচেতনতার মধ্যেও কোনো না কোনো ফল্ট লাইন থাকবেই, এবং সেই ফল্ট লাইনটাই হলো ওই যে অসুস্থ প্রতিযোগিতা, কে কার থেকে ভালো ফ্যামিলিতে নিজের মেয়েকে বিয়ে দিতে পারে। তো এই কারণেই তখন আইনের দরকার হবে। আমাদের প্রথমে একটা প্রসঙ্গ তোলা হয়েছিল যে যৌতুককে আসলে প্রথা হিসেবে ধরা হয়, এটাকে যখন অন্যায় হিসেবে ধরা হবে তখনই আসলে মানুষ বুঝবে, নালে এটা আসলে একটা প্রতিযোগিতায় পরিণত হয়েছে, দাদা যেটা বললো। তো আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। তো সর্বশেষ অপু দাদার কাছে একটা প্রশ্ন রাখতে চাই যে বিশ্ববিদ্যালয় ও মেডিকেল গুলোতে যৌতুক সমস্যার সমাধান নিয়ে আলোচনা করলে শিক্ষার্থীরা কিভাবে আহ, যৌতুক কমাতে পারবে? আরেকবার বলো কোশ্চেনটা। বিশ্ববিদ্যালয় ও মেডিকেল গুলোতে যৌতুক সমস্যার সমাধানে শিক্ষার্থীদের করণীয়টা কি? আসলে বিশ্ববিদ্যালয়, ওই যে প্রথম যে কোশ্চেনটা ছিল যে আমরা স্টুডেন্টরা কি করতে পারি, আসলে বিশ্ববিদ্যালয় এবং মেডিকেল সেক্টরে যারা আছি আমরা, বা ইঞ্জিনিয়ারিং সেক্টরে যারা আছি, বিশেষ কথায় আমরা যারা পরবর্তীতে মানে একটা ভালো জায়গায় যারা আমরা পড়াশোনা করতেছি, আপনি যদি দেখেন যে আহ, আমরা কিন্তু বিশেষ করে আমরা যারা গ্রাম থেকে শহরে এসে পড়াশোনা করি, আমরা শুধুমাত্র আমাদের পরিবারকে যে রিপ্রেজেন্ট করি এরকম না, আমরা কিন্তু আমাদের পুরা একটা এলাকাকে রিপ্রেজেন্ট করি। দেখা গেছে পুরো একটা গ্রাম বা পুরো একটা ইউনিয়নকে রিপ্রেজেন্ট করি কিভাবে। আমি যদি বলি আমার ইউনিয়নে আমরা দুইজন মাত্র সরকারি মেডিকেলে পড়তেছি। তো এই ক্ষেত্রে কি হয়েছে, আমরা কিন্তু অনেকের আদর্শের জায়গা, বা হচ্ছে অদ্বৈত দাদা যে ভালো জায়গায় পড়তেছে, অদ্বৈত দাদা কিন্তু তার গ্রামের একটা আদর্শের জায়গা। তো অদ্বৈত দাদা যখন যৌতুক নিয়ে কথা বলবে, যৌতুক এই অপরাধীর বিরুদ্ধে কথা বলবে, তখন কিন্তু অদ্বৈত দাদাকে ফলো করে, হ্যাঁ, এরকম 10টা ছেলে অদ্বৈত দাদার পিছনে আসবে যে না, দাদা তো আহ, দাদা দাদা এই কাজ করতেছে, তার মানে এটা অবশ্যই ভালো, ও এটা তো ভালো। তো এই জায়গা থেকে আর কিন্তু অদ্বৈত দাদা এই যৌতুক বিরোধীর পক্ষে একটা মানুষ থাকলো না, অদ্বৈত দাদার সাথে হয়ে গেল 10 জন। এভাবে আবার অদ্বৈত দাদা যদি একটা কথা বলে গ্রামে, আহ যে যৌতুক বিরোধী কথা বলে, অদ্বৈত দাদাকে বিট করার মতো কিন্তু মানুষ খুব কম থাকবে, বা একটা সাধারণ মানুষকে যেভাবে অপোজ করতে পারবে, অদ্বৈত দাদাকে অপোজ করার জন্য কিন্তু আহ ঠিক সেম ভাবে মানুষটা কিন্তু একটু হলেও ভাববে। তো এই জায়গাটা থেকে আমরা যারা ভালো জায়গায় পড়াশোনা করতেছি, কেউ বিশ্ববিদ্যালয়ে, কেউ মেডিকেলে, কেউ ইঞ্জিনিয়ারিং কলেজে, তো আমাদের ভূমিকাটা আসলে অনেক বেশি। আমরা যদি আজকে সবাই, আমরা যদি এই যৌতুক বিরোধী বা যৌতুক অপরাধের বিরুদ্ধে অবস্থান নেই, তাহলে এই যে যৌতুক অপরাধ নির্মূল করো, এই কাজটা আমাদের জন্য খুবই সহজ হবে। ধন্যবাদ দাদা।
আপনাদের অসংখ্য ধন্যবাদ আমাদের মূল্যবান সময় দেওয়ার জন্য। তো আমাদের সংগঠনকে নিয়ে যদি আপনাদের কোনো মন্তব্য থাকে বলতে পারেন। অ্যাকচুয়ালি বাংলাদেশে আমার মনে হয় যে শিক্ষার্থীদের দ্বারা তৈরি হওয়া কিংবা গড়ে ওঠা এই যে মুভমেন্ট ফর ডাউরি, হ্যাঁ, মানে মুভমেন্ট এগেনস্ট ডাউরি, সো এই ধরনের কোনো একটা সংস্থা কিংবা কোনো একটা প্ল্যাটফর্ম আমার মনে হয় শিক্ষার্থীদের দ্বারা গড়ে ওঠা এটাই প্রথম। এবং আমরা আশা রাখি যে আমরাই যেহেতু আগামী দিনের ভবিষ্যৎ এবং ভবিষ্যৎ দেশকে নেতৃত্ব দিতে যাচ্ছি আমরাই, সুতরাং সেই ক্ষেত্রে যৌতুক প্রথাটাকে পুরোপুরিভাবে নির্মূল করার ক্ষেত্রে আমি মনে করি ব্যক্তিগতভাবে যে এই প্রতিষ্ঠান কিংবা এই প্ল্যাটফর্ম খুবই গুরুত্বপূর্ণ একটি ভূমিকা পালন করছে। এবং আগামী দিনে এই প্রতিষ্ঠানের কিংবা এই প্ল্যাটফর্মের যে কার্যক্রম সারা দেশব্যাপী একদম প্রান্তিক লেভেল পর্যন্ত কিভাবে ছড়িয়ে দেওয়া যায় এবং কিভাবে মানুষকে সামাজিকভাবে সচেতন করা যায়, কিভাবে আইনের যতগুলো ফাঁকফোকর রয়েছে সেগুলোকে কিভাবে আমরা আবার একটু আপগ্রেড করতে পারি এবং আইনটাকে কিভাবে সঠিকভাবে প্রয়োগ করা যায় সেটা নিয়ে আমরা আশা রাখি যে বর্তমান যেভাবে ছোট পরিসরে হলেও এই প্ল্যাটফর্মটা কাজ করছে, আগামী দিনেও আমরা আশা করি সারা দেশব্যাপী যৌতুক প্রথা নির্মূলে এবং নারীর ক্ষমতায়নে এই প্ল্যাটফর্ম অনেক বড় ভূমিকা পালন করবে। অসংখ্য ধন্যবাদ দাদা। ডাউরি জি এগেনস্ট বলেন। মুভমেন্ট এগেনস্ট ডাউরি যে প্ল্যাটফর্মটা আসলে, তো এই প্ল্যাটফর্মের মানে প্রথম কথা হচ্ছে এটা শিক্ষিতদের দিয়ে, হ্যাঁ, শিক্ষিত যারা স্টুডেন্ট আছে, মানে আমাদের স্টুডেন্টদের দিয়ে তৈরি এই সংগঠন। তো এর যে বাস্তবতা, এটা খুবই কম সংখ্যক কয়েকটা মেয়ে, দুই একজন ছেলে নিয়ে তৈরি হয়েছিল, কিন্তু এর কিন্তু যে ফলোয়ার বা এর যে অনুসারী সেটা কিন্তু দিন দিন মানে আহ, বাড়তেই আছে, হ্যাঁ। সেটা আসলে আহ, এটা যত সময় যাবে এটা আরো বাড়তে থাকবে। তো এই জায়গাটা থেকেই মানে এই সংগঠন যেন থাকে, আমরা আমরা আছি, আমরা আমাদের পরের যে নেক্সট জেনারেশন আসছে। এটা প্রথম কথা হচ্ছে আমাদের ডাউরি চাইলে, আমাদের যৌতুক চাইলে আমরা আজকে কালকে 2 বছরের মধ্যে শেষ করতে পারবো না। এটার জন্য একটা দীর্ঘমেয়াদী, এটা হতে পারে আজকে থেকে 10 বছর পরে, হতে পারে আজকে থেকে 20 বছর পরে। আমাদের এই যে আজকে যদি এই সংগঠন না থাকতো, আমি কথা বলতে পারতাম না, অদ্বৈত দাদা কথা বলতে পারতো না, আমরা এখন কথা বলতেছি, এটা দেখে আরো 10 জন অনুপ্রাণিত হয়ে হয়তোবা আসবে, 10 জন থেকে 100 জন হবে। তো সিস্টেমটা এভাবেই দাঁড় হবে আসলে। তো আমরা আশাবাদী, আমরা হয়তোবা হয়তোবা আমরা এই সংগঠনের মাধ্যমেই একটা খুবই বড় ইম্প্যাক্ট ফেলতে পারবো এই যৌতুক অপরাধ নির্মূলে। ধন্যবাদ দাদা, অপু, দেবনাথ দাদা এবং অদ্বৈত দাদাকে আজকে আপনাদের তোমাকেও মূল্যবান ধন্যবাদ। সময় দেওয়ার জন্য। দর্শক আপনারা যারা দেখছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকের অনুষ্ঠান এই পর্যন্তই। সকলকে নমস্কার।